একদম বই খাতা নিয়ে একদম জম্পেশ করে 1.5-2 ঘন্টা পড়বো। হ্যাঁ, বেশ, চলো। বলেছে, এই জসিম, রেকর্ডিং কর ভাই। হ্যাঁ, একদম ফুল রেকর্ডিং করবি, ক্লাস কোনো কিছু বাদ নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, বেশ, চলো। বলেছে, দ্য অ্যাভারেজ অফ দ্য 9 কনজিকিউটিভ অড নাম্বার ইজ 53, দ্য লিস্ট অড নাম্বার ইজ, মানে কি বলেছে, যদি ক্রমাগত 9টি বিজোড় সংখ্যার গড় হয় 53, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, তুমি একটা জিনিস জানো, বিজোড় সংখ্যা কাদের বলে? হুম, যে সমস্ত সংখ্যা 2 দিয়ে যায় না তাদেরকে কি বলা হয়? বিজোড় সংখ্যা বলা হয়। ঠিক আছে, আর এরকম পরপর বিজোড় সংখ্যা আছে, পরপর বিজোড় সংখ্যা, পরপর মানে কি, প্রথমটা যদি 3 হয়, তারপরটা 5 হবে, তারপরটা 7 হবে, তারপরটা 9 হবে, তারপরটা 11 হবে, এরকম করে সোয়াস চলতে থাকে। ঠিক আছে, কিন্তু আমি জানি না যে প্রথমটাই 3 হবে না 5 হবে না 7 হবে, কিন্তু যখন যেখান থেকে শুরু হবে সেটা পরপর শুরু হবে। এইরকম পরপর কটা সংখ্যা আছে? 9টা সংখ্যা, এবং তাদের গড় করে দেখা গেছে গড় কত এসছে? 53। দিয়ে জানতে চেয়েছে আমাদের লিস্ট অড নাম্বার। তাহলে লিস্ট মানে কি? ক্ষুদ্রতম। অড মানে কি? ভাই 45। বিজোড় সংখ্যা কত আসবে? কত আসবে? 45। 45। দেখা যাক কত আসে। আর কে কি বলছে? 45ই বেরিয়েছে। ভেরি গুড, 45 যারা যারা করেছে তারা ঠিক আছে। তাহলে তুমি কিভাবে করলে? আগের দিন তোমাকে বলেছিলাম যে যদি আমরা বলি, একবার রিভাইজ করে দিচ্ছি। হ্যাঁ, দেখো, যদি আমি বলি 1 2 3 4 5, এদের গড় কি হবে? এদের গড় কি হবে? তুমি কি বলবা? স্যার, যে সংখ্যা কটাই আছে 1 2 3 4 5, সব ওটাকে যোগ করতে হয়। কত হয়? 2 এর 3, 3 এর 3 6, 6 4 10, 10 এর 5 কত হয়? 15। এবার 15কে কয় দিয়ে ভাগ করবো? 1 2 3 4 5 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসবে? 3। তুমি দেখতে পাচ্ছ 3 আসলো। এবার 3 তো এদের মধ্যেকারই একটা সংখ্যা, মানে কি, দেখো মিডিল সংখ্যা, মানে এইদিকে যদি দুটো সংখ্যা থাকে এইদিকেও দুটো সংখ্যা আছে, মানে 3 হচ্ছে সেই সংখ্যা বা মিডিল সংখ্যা যেটা কিনা এই পর পর 5টে সংখ্যার গড়। তাহলে আমার এটা বলার উদ্দেশ্য এইটাই যে আগের দিন আমি যেটা করিয়েছিলাম, যে যদি কোনো সংখ্যা পরপর থাকে, তাদের যে মিডিল সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে ওই ক্রমাগত সংখ্যাগুলোর গড়। আমি যদি তোমাকে বলি 17 16 17 18 19, ঠিক আছে, 19 20, বলো এখানে পরপর 5টা সংখ্যা আছে, তুমি চোখ বুঝে বলতে পারবা যে 18 হচ্ছে এই কটা সংখ্যার গড়। তুমি যোগ করে 5 দিয়ে ভাগ করে দেখে নাও, দেখো 18 আসবে। ঠিক আছে, এবার তুমি অনেক সময় বলবা, স্যার যদি 4টে সংখ্যা দেওয়া থাকে তখন কিভাবে করবো? 4টে সংখ্যা দেওয়া থাকলে কিভাবে করবো? সেটারও একটা পদ্ধতি আছে, সেটা আমি তোমাদেরকে আজকে শেখাবো। ঠিক আছে, দাঁড়াও অঙ্কটা করে নি, তারপর আমরা শিখবো। ঠিক আছে, আচ্ছা, দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে আমার সেটা হচ্ছে, ঠিক আছে, দেখো, পরপর 9টি কি আছে? বিজোড় সংখ্যা। তাহলে 9টা বিজোড় সংখ্যা যে আছে, 53 যদি তাদের গড় হয়, তাহলে 53 নিশ্চয়ই তাদের মিডিলে কোন একটা জায়গায় আছে, আমি বলতে পারি তো এরকম করে। হ্যাঁ, তাহলে 53-র এই দিকে 4টে সংখ্যা থাকবে, 1 2 3 4টে, আর 53-র এইদিকেও 4টে সংখ্যা থাকবে, 1 2 3 4টে। তাহলে 4টে 4টে 8টা সংখ্যা হয়ে গেল, মিডিলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় 53 আছে, যে সব কটার গড় আমি বলতে পারি 53। তুই বলবো হ্যাঁ স্যার। এবার বলেছে 9টি সংখ্যা আছে। 9টি সংখ্যা থাকলে তোমাকে আমি কি বলেছিলাম, তাহলে 9টা সংখ্যার মধ্যে, 9টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা তো অ্যাভারেজ চলে গেল গড় হিসাবে, তাহলে কটা সংখ্যা পড়ে থাকলো? তুমি বলবো স্যার 8টা সংখ্যা পড়ে থাকলো। তাহলে 4টে সংখ্যা নিশ্চয় গড়ের থেকে ছোট হবে, আর এইদিকে 4টে সংখ্যা নিশ্চয় গড়ের থেকে বড় হবে। এবার তুমি কি করবা স্যার, যে তুমি করবা যে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে বলেছে, তাহলে তুমি করবে স্যার 53 তো আছেই আছে, 53 থেকে 4 বিয়োগ দিয়ে দিন, তাহলে আপনি ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাবেন। তাহলে তোকে 4 বাদ দিলে 9 কত আসবে? তুমি বলবে স্যার 49। তাহলে 49 হয়ে যাবে আমাদের অ্যান্সার। বাস, চোখ বুঝে তুমি এইটুকু করবা, আর কিচ্ছু তোমার করতে লাগবে না। ক্লিয়ার? কারো কারো বোঝা গেল, কারো কারো গেল না, বলো আমাকে। বোঝা গেছে তো? আচ্ছা, সবার বোঝা গেছে। যদি বুঝতে পারো, তুমি এই বিয়ের অঙ্কটা করো দিনই। বলেছে 4টি ক্রমাগত সংখ্যার জোড় সংখ্যার গড় হচ্ছে 15, তাহলে সেকেন্ড হাইয়েস্ট নাম্বারটি বের করো। বলো কে করতে পারবে? বলেছে 4টি ক্রমাগত জোড় সংখ্যার গড় হচ্ছে 15, তাহলে সেকেন্ড হাইয়েস্ট নাম্বারটি বের করো। পারবা? তো তুমি কি করবা? চোখ বুঝে এটাই করবা যে 4টে সংখ্যা যদি থাকে,
চারটে সংখ্যা যদি থাকে তুমি জাস্ট এইভাবে করো যে আমার চারটে সংখ্যা আছে, তাহলে একটা তো গড় খেয়ে নেবে, ঠিক কিনা? তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 3 হয়, 3। তাহলে তুমি কি করবা যে 15 তো আমার গড় আছে, 15 সাথে 3 যোগ করে দিলে কত পাবা? 18। তাহলে 18 হয়ে যাবে তোমার হাইয়েস্ট নাম্বার। তাহলে 18 যদি একটা সংখ্যা হয়, তারপরে সংখ্যাটা জোড় সংখ্যা কত হবে? 16, তারপরটা কত হবে? 14, তারপরটা কত হবে? তারপরটা কত হবে? 12। ঠিক আছে? আচ্ছা, চারটি সংখ্যা এটা। এবার তুমি বলো স্যার এখানে তো 15 আসছে না। একটা কথা সবসময় মনে রাখবা যে যদি আমার পরপর চারটে মানে জোড় মানে মানে এইভাবে থাকে যে মানে 18, 16, 14, 12, মানে কিভাবে আছে দেখো, চারটে সংখ্যা আছে, মানে সংখ্যাটা মানে পাঁচটা নাই, মানে মিডিলে রেখে দেবো যে এইদিকে দুটো করবো এইদিকে দুটো করবো, সেরকম করার উপায় নেই। ঠিক আছে? তাহলে মিডিল নাম্বার এদের মধ্যে থেকে কোন একটা জায়গায় বেরোবে। তুমি ধরে নাও 15। দেখো 16 আর 14 মাঝখানে তো 15 কোনো জায়গায় থাকে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলবা? তাহলে 16 আর 14 মাঝখানে তো 15 আছে, মানে অলরেডি 15 মাঝখানে রয়েছে। কিন্তু তুমি যেহেতু বলেছে, তাহলে একটা নাম্বার তুমি যেরকম ফর্মুলায় করতে একটা নাম্বার বাদ দিয়ে দিলা, ঠিক আছে? দিয়ে তুমি কি করলে? তিনটে সংখ্যা, তাহলে 3 যোগ করে দিলা এইদিকে, তাহলে 15 3 18 পেয়ে গেলা প্রথম সংখ্যা, যেটা সব থেকে বড়। তারপরে 2 কমালা, যেহেতু জোড় বলেছে 2 কমাতে হবে, তাহলে 18 থেকে 2 বাদ দিলে কত হবে? 16। তারপরে 2 কমালে কত হবে? 14। আর 14 থেকে 2 কমালে কত হবে? 12। এইভাবে তুমি অ্যাজ ইট ইজ করতে পারো। হোপফুলি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার হাত তুলে বলো ভাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, চলো ঠিক আছে। এরপরে যেটা করতে হবে তোমাকে, সি নাম্বার করো দিনই, কে করতে পারবা? খুব সোজা, করো। 10, 10, 10। আর কার কার বেরিয়েছে? 10, 11, 12 বেরোবে? পারবা? হ্যাঁ কি না? বলেছে 6টি ক্রমাগত জোড় সংখ্যার গড় হচ্ছে 25। তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাটির মধ্যে পার্থক্য নির্ণয় করো। দেখো 6টি ক্রমাগত জোড় সংখ্যা মানে কি? 1, 2, 3, 4, 5, 6 এরকম আছে। তাহলে 6টা আছে, আমি কোন দিকে 3টে দেবো, কোনটা দিকে 3টে দেবো? নিশ্চয়ই এইরকম কোন একটা জায়গায় আমি জোড় সংখ্যাটা পাবো 25। তাহলে বলো 6টা যদি করি, তাহলে 6 থেকে নিশ্চয়ই কি করবো? 1 মাইনাস করে দেবো, তাহলে কত হবে? 5। তাহলে তোমার একটা কাজ করা দরকার, 25-এর সাথে তুমি কি যোগ করে দেবা? 5। 5 যোগ করলে কত হবে? 30। তাহলে হাইয়েস্ট নাম্বারটা কত হবে? 30, যেটা জোড় সংখ্যা। আর 25-এর থেকে 5 বিয়োগ দিয়ে দিবা, তাহলে কত হবে? 20, যেটা হবে লোয়েস্ট জোড় সংখ্যা। হ্যাঁ কি না? বুঝতে পারলা? তাহলে সংখ্যাগুলো কি কি? 20, 22, 24, 26, 28 আর 30। দেখো সব কটা জোড় সংখ্যা, 2 2 গ্যাপে 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 আছে। এদের তুমি গড় যদি বার করো, তোমার 25 গড় বেরোবে। ঠিক আছে? তাহলে তোমাকে কি বলেছে? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে বৃহত্তম সংখ্যা এখানে 5 যোগ করেছে, এখানে 5 বিয়োগ করেছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 30 আর ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 20। তাহলে পার্থক্য কত হচ্ছে? 30 থেকে 20 বাদ দিলে 10। সমঝে বাবুরা? ও বাবুরা, বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে আমাদের 3টা অঙ্ক হয়ে গেল। এই অঙ্কগুলো পরীক্ষায় খুব আসে। তুমি কোনোদিনও এক্স ওয়াই জেড এই সমস্ত হেনাধনা ধরে কিচ্ছু করবা না, যে প্রথম সংখ্যা এক্স তারপরে সংখ্যা, মানে তুমি কতগুলো নিবা? 6টা সংখ্যা মানে কি বুঝতে পারছো? এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 3 এরকম করে করতে করতে তোমার অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে? তুমি জাস্ট এই পদ্ধতিতে করবা। ঠিক আছে? দিস উইল হেল্প ইউ। দেখো 9 নাম্বার অঙ্ক বলেছে এ বি সি ডি আর ই হলো 5টি ক্রমাগত কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে তাদের গড় নির্ণয় করো। তাহলে তাদের গড় নির্ণয় করো। কিভাবে পারো? অপশন দিয়ে দিই আমি একটা। অপশন দিয়ে ভাই দেবো? সি তো হবে নাকি? না, ঠিক আছে? তো গড় মানে অপশনটা কিভাবে রয়েছে আমি দিয়ে দিই। ঠিক আছে? বেশ, দেখো অপশনটা এইভাবে রয়েছে। অপশন নাম্বার এ, এটা বি, এটা সি, এটা ডি, 4টা অপশন রয়েছে। প্রথমটা রয়েছে a প্লাস 4, তারপরটা আছে a মাইনাস 3, তারপর আছে a প্লাস 2, আর এটা আছে a প্লাস 5। ঠিক আছে? 4টা অপশন রয়েছে তোমার কাছে। কিভাবে করবে বলো? A+5টা হবে কি? কি করে হতে পারে?
কারণ 5টি সংখ্যা তো বলে দিয়েছে, মানে অপশন এলিমিনেট যেভাবে। হ্যাঁ, অপশন এলিমিনেট করে কর না, তোর সামনে 5টা সংখ্যা রয়েছে, তাহলে কিভাবে করবি? তো 5টা সংখ্যা আছে, তাহলে এটা যদি শুরু প্রথম বিজোড় সংখ্যাটা হয় তোকে আমি 5টা একটা যদি। সিম্পল এক্সাম্পল দিচ্ছি, তুই বোঝ। ধর তোর কাছে 4টে সংখ্যা রয়েছে, তুই জানিস না কিন্তু, জাস্ট তোর কাছে ধর 4টে সংখ্যা রয়েছে, 12 রয়েছে, 14 রয়েছে, 16 রয়েছে আর 18 রয়েছে। ধর এই 4টে সংখ্যা তোর কাছে রয়েছে, ঠিক আছে? 4টে সংখ্যা তোর কাছে রয়েছে। তাহলে ধর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এটুকু বোঝা গেছে? আমি জানি না এ মানে 12, বি মানে 14, সি মানে 16, ডি মানে 18, এটা আমি জানি না, ঠিক আছে? তাহলে আমি কিভাবে এদের গড় বার করব? তুই বলিস স্যার সব কটাকে যোগ করে দিন, দিয়ে বার করে দিন। এর 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 গড় কত হবে, কে বলতে পারবে? এর গড় কত হবে? 15 15। মানে 14 16 মাঝামাঝি সংখ্যা কি আছে? 15। তাহলে 15 গড় হবে, ঠিক আছে? তুমি দেখেই বলতে পারবা। এবার তুমি কিভাবে বার করবা ভাই? দেখো, তোমার, দেখো সবসময় একটা জিনিস তুমি বার করবা, যে কটা সংখ্যা আছে বলো তো? 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে? তোমাকে কি শেখালাম? 4টে সংখ্যা যদি থাকে, একটাকে অ্যাভারেজ হিসাবে খেয়ে নেবে, তাহলে কটা সংখ্যা পড়ে থাকলো? 3টে সংখ্যা, ঠিক আছে? তাহলে 12-র সাথে তুমি ডাইরেক্ট যদি 3 যোগ করো, তুমি 15 পাচ্ছ? 15 পাচ্ছ, যেটা কিনা এদের গড়। হ্যাঁ কিনা বলো? তাহলে সোজা কথা, যদি তোমার এন থাকে, এনটি কি, এনটি যদি সংখ্যা থাকে, তাহলে তোমার গড় কি হবে জানো? তাহলে তোমার গড় হবে, প্রথম সংখ্যা যদি এ হয় প্লাস এন মাইনাস ওয়ান। এন মানে কি, কটা সংখ্যা? এখানে এন কটা সংখ্যা? 1টা 2টো 3টে 4টে। সেই জন্য এন এর জায়গায় আমরা কি লিখবো? এ প্লাস এন মানে 4 মাইনাস 1। তাহলে কত হচ্ছে? এ প্লাস 4 মাইনাস 1 করলে কত হয়? 3। ঠিক আছে? এখানে এ কে যেহেতু 12 ধরেছে, মানে তাহলে 12 প্লাস 3 হয়েছে 15। ঠিক আছে? এইভাবে আমরা গড় বার করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রথম সংখ্যা যেটা থাকবে, যে যটা টার্ম থাকবে, 4টে থাক 5টা থাক, তুমি কি করবা? তার সাথে যত টার্ম থাকবে তটা টার্ম থেকে 1 বিয়োগ দিয়ে দেবা সবসময়। তাহলে সেটা ডাইরেক্টলি তুমি অ্যাভারেজ পেয়ে যাবা। ঠিক আছে? ক্লিয়ার? ও বাবুরা, ক্লিয়ার? বোঝা গেল এক্সাম্পল দিয়ে আমি যেভাবে বোঝাতে চালাম? আচ্ছা, ক্লিয়ার। পড়াবে না স্যার ওটা? হ্যাঁ, তাহলে ওটা কি হবে? তাহলে তুমি বলবা এটার e অ্যান্সার কি plus হবে। 4 তাহলে কি হবে? তুমি বলছো এ বি সি ডি, আমি তো জানি না কি কি সংখ্যা আছে, কিন্তু তুমি বলতে পারছো টোটাল টার্ম কটা আছে? 5টা। তাহলে এন মানে কত? এন মানে হচ্ছে 5। ঠিক আছে, আমি তোমাকে কি শিখালাম? প্রথম পদ, প্রথম পদ প্লাস এন মাইনাস ওয়ান, এটা কি হবে তোমাদের? এই কটা সংখ্যার অ্যাভারেজ, অ্যাভারেজ, তাই তো? তাহলে প্রথম পদ কত কত ধরেছো? এ। এন কত, কটা টার্ম আছে? 5টা। তাহলে এন এর জায়গায় বসাবো 5 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 4। তাহলে উত্তর হবে এ প্লাস 4, অপশন নাম্বার 1। সমঝে? হ্যাঁ, এই কটা ছিল স্মার্ট স্মার্ট অঙ্ক কিছু। ঠিক আছে, ছোটখাট অঙ্ক, প্রায় তোমার পরীক্ষায় দিয়ে দেয়। একদম হাই হুতাশের কিছু নাই, তোমাকে একদম স্মার্ট অ্যাপ্রোচে তোমাকে। বলো, বল। কি জিনিস করছো কিছু বুঝতে পারছো না? এটা হচ্ছে গড চ্যাপ্টার, গড অ্যাভারেজ। দেখি, আমি কোনোদিনও দিই না, ঠিক আছে? এগুলো করতে হবে। বেশ, তুই যদি নাও আসিস আগের দিনে, এইবার এইখান থেকে তুমি এই অঙ্কগুলো, এবার নতুন টাইপ শুরু হচ্ছে, এখান থেকে তুই বোঝার চেষ্টা কর, আগের গুলো না বুঝলেও হবে। শুধু এইটুকু জান, গড় মানে কি, গুণ করে টোটাল করে ছোট সংখ্যা দিয়ে ভাগ। তুই এটা জানিস তো, যে 6 7 8। বেশ, ওটাই তো ক্লাস কামাই করলে ভাই, এটাই হচ্ছে মুশকিল, বুঝলি? ক্লাস কামাই করলে এটাই মুশকিল। আর ইন্ট্রোডাক্টরি ক্লাস কোনোদিনও মিস করতে নাই, যেটা প্রথম ক্লাস। ঠিক আছে, বেশ, শুধু এটা মনে রাখ, অ্যাভারেজ বা গড় মানে কি তুই জানতিস? সব কটা যোগ করতে হবে, যটা সংখ্যা থাকবে, দিয়ে যটা সংখ্যা আছে, কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে, সেই সংখ্যা কটা দিয়ে ভাগ, ব্যাস। তাহলে 6 7 13, 13 8 কত হয়? এই কটা সংখ্যা দিয়ে তুই যদি ভাগ করে দিস, যেটা হবে সেটা হবে তোর কি, গড়। ছোটবেলায় করেছি রে অঙ্কের সময়। এবার দেখো, বিশাল খাতারনাক টাইপ, যে কোনো পরীক্ষায় পাবা, ডাব্লিউবিপি তে পাবা, রেলে পাবা, ঠিক আছে? ডাব্লিউবিসিএস ও আছে, হ্যাঁ, এবং এসএসসি তেও আছে, সব জায়গাতে আছে, এসএসসি তে আছে, সব জায়গায় আছে। এই অঙ্কগুলো একদম মানে টপ রেটেড অঙ্ক। তাহলে তুমি কিভাবে করবা? দেখো, বলেছে, ইংলিশটাকে পড়ি, ইংলিশটাকে পড়ি। অ্যাভারেজ ওয়েট অফ
25% increased by 1 kg. When one man weight 60 kg is replaced by a new person, the weight of the new person. মানে বলেছে 25 জন ব্যক্তির একটা গ্রুপ আছে, তাদের গড় ওজন 1 কেজি বেড়ে যায় যখন তাদের গ্রুপের একজন চলে যায় এবং তাদের পরিবর্তে একজন নতুন আসে যার ওজন কত 60 কেজি। তাহলে এই নতুন যে ব্যক্তি তার ওজন নির্ণয় করো। স্যার এটা যে চলে গিয়েছে তার যে নতুন এসছে তার কি ঘটনাটা বলছি, বলো কতজন আছে গ্রুপে, বলো 25 জন, 25 জন, ঠিক আছে? 25 জন গ্রুপে আছে, ধরো 25 জন থেকে একজন চলে গেছে গ্রুপে, ঠিক আছে? দিয়ে একজন বান্দা চলে গেল, দিয়ে ওর পরিবর্তে আবার একজন এলো, তাহলে গ্রুপে কজন থাকলো? 25 জনই থাকলো, হ্যাঁ কি না? নাম্বার তো চেঞ্জ হলো না, কিন্তু যে বান্দা এসছে সে যখন আসলো গ্রুপের গড় ওজন 1 কেজি বেড়ে গেল। কত কেজি বেড়ে গেল? 1 কেজি বেড়ে গেল। তাহলে বলেছে যে নতুন বান্দা এলো একজনের চলে যাওয়ার পরিবর্তে তার ওজন কত নির্ণয় করো। দেখো আমি একটা জিনিস বলছি তোমাকে, একদম ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? সবাই বোঝার চেষ্টা করবা। ধরো এই বান্দা যেটা চলে গেছে তার ওজন যদি 10 কেজি থাকতো, যে নতুন বান্দা আসলো তার ওজনও যদি 10 কেজি থাকতো, তাহলে গড় ওজনে কি পরিবর্তন হতো? হ্যাঁ কি না বলো? কোনোদিনই হতো না। নিশ্চয় যে এসেছে সে একদম হাম্বা টুম্বা, ঠিক আছে, একদম টায়ার জাতীয় প্রাণী, ঠিক আছে, একদম টায়ার। তাহলে যে এসছে সে তো নিজের ওজন বাড়াচ্ছে, আসছে কিন্তু সবার গড় ওজন 1 কেজি করে বাড়িয়েছে। তাহলে কতজন বান্দা ছিল? 25 জন, ঠিক আছে? 25 জন বান্দা যদি 1 কেজি করে ওজন বাড়ায় তাই টোটাল কত কেজি ওজন বেড়েছে গ্রুপের? 25 কেজি। হ্যাঁ 25 কেজি তো টোটাল ওজন বেড়েছে। আর আমাকে একটা জিনিস বলো, সে যে চলে গেছিল তার ওজন কত ছিল? এখানে 10 মানে 60, ঠিক আছে, 60 কেজি ওজন ছিল, লেখা আছে না? তার পরিবর্তে 60 কেজি ওজনের নতুন ব্যান দিয়ে আছে। তাহলে 60 কেজি যে চলে গেছে তার পরিবর্তে যদি 60 কেজি ফিরে আসতো তাহলে আমার কোনো চেঞ্জ হতো না ওজনে। কিন্তু যে এসছে সে 60 কেজির নয়, সে নিশ্চয়ই আরো বেশি ওজনের। যেহেতু সে গড় ওজন বাড়িয়েছে সবার, সেজন্য 60-এর সাথে আমরা 25 যোগ করে দেবো ডাইরেক্ট। যেহেতু সবার ওজন বাড়িয়েছে তাহলে ওজন কত হবে? 85 কেজি। এটা হয়ে গেল তোমার ডাইরেক্ট উত্তর, তোমার কিচ্ছু করার দরকার নেই। হুম, দাঁড়াও। আচ্ছা, যে চলে গেছে তার ওজন 60 কেজি, ঠিক আছে? যে চলে গেছে তার ওজন, বাংলাটা একটু শোনো, বাংলাটা একটু গন্ডগোল আছে, ইংলিশটা পড়ো। দ্য অ্যাভারেজ ওয়েট অফ 25%, 25 জন ব্যক্তির অ্যাভারেজ ওজন বা গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায় যখন ওয়ান ম্যান ওয়েট অফ 60 কেজি, যখন একজন 60 কেজি ওজনের ব্যক্তিকে রিপ্লেস করে অন্য একজন নতুন ব্যক্তি। মানে একজন 60 কেজি ব্যক্তির ওজন যে চলে গেছে তার পরিবর্তে একজন নতুন ব্যক্তি এসেছে, যার ফলে সবার গড় ওজন 1 কেজি করে বেড়েছে। তাহলে 25 জন ব্যক্তির যদি 1 কেজি করে ওজন বাড়ে, টোটাল কত ওজন বেড়েছে? 25 কেজি, ঠিক কিনা? তাহলে 60 ছিল আগে ওজন, এখন ছিল 25, 60 আর 25 যোগ করলে কত হবে? 85 কেজি। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? ও বাবুরা, বোঝা গেছে? কারো কোনো ডাউট থাকলে হাত তুলে বলুন। বেশ, চলো নেক্সট অঙ্ক যাবো। বলো কে করতে পারবে? দশেরটা আর একবার বলুন। 75 কেজি। কি বলো বলো ফাইজুল, 10-এরটা আরেকবার মানে শর্টে বলেন। আরেকবার বলবো। দেখো তুমি একটা জিনিস ভাবো যে আমার 25 জন লোকের একটা গ্রুপ ছিল, 25 জন লোকের একটা গ্রুপ ছিল, 25 জনের গ্রুপ আছে একটা, ঠিক আছে? এবার 25 জনের গ্রুপের থেকে একজন বান্দা চলে যাচ্ছে, ঠিক আছে, যার ওজন হচ্ছে 60 কেজি। যার ওজন কত? 60 কেজি। 60 কেজির একটা বান্দা চলে গেছে। এবার এর পরিবর্তেই আর একজনই আসছে, মানে 25 জন ছিল, এখনো 25 জনেরই গ্রুপ আছে, ভালো করে বুঝবা। এইবার এই যে নতুন বান্দাটা যোগ দান করলো, তার ফলে কি হয়েছে? আগের যে গড় ছিল তাদের গড় সবার 1 কেজি করে বেড়েছে, ভালো করে বুঝবা। আগের গড় থেকে তাদের 1 কেজি করে বেড়েছে। তাহলে বলো গড় যদি 1 কেজি বাড়ে তাহলে 25 জনের 1 কেজি করে টোটাল কত কেজি ওজন বাড়ছে? 25 কেজি বাড়ছে কি বাড়ছে না বলো? অন অ্যান অ্যাভারেজ যদি 1 কেজি করে বাড়ে তাহলে টোটাল 25 জনের কত কেজি বাড়ছে? 25 কেজি বাড়ছে, 25 থেকে 25 কেজি। তাহলে যে এস ছিল
সে যদি 60 কেজিরই আসতো তাহলে কোনো অ্যাভারেজে পরিবর্তন হতো না। মানে 60 কেজির গেছে, যদি তোমার 60 কেজি চলে আসতো তাহলে কোনো পরিবর্তন হতো না। হ্যাঁ, তোমার জীবন থেকে একজন চলে গেছে, আবার যদি তার পরিবর্তে একজন নতুন বান্দা আসে, তাহলে তার ব্যথা তোমার কি কোনো ব্যথাই লাগবে না? একজন ছিল, তার শূন্যস্থানে আর একজন বসে গেছে, সোজা কথা। কিন্তু যে এসেছে সে একদম বাহার নিয়ে এসছে, ঠিক আছে, ফুলকা বাহার। সে বাহারের জন্য সবার ওজন 1 কেজি করে বেড়ে গেছে। তাহলে বাহারের জন্য 1 কেজি করে যদি বাড়ে, টোটাল কত কেজি বাড়লো? 25 কেজি। তাহলে যদি চলে গেছে 60, তাহলে 60 যদি চলে আসতো তাহলে কোনো পরিবর্তন হতো না। তাহলে 60-এর তো ছিলই ছিল, 60-এর সঙ্গে সঙ্গে নিজের 25 কেজিও নিয়ে এসছে এক্সট্রা। তাহলে যে এসছিল তার ওজন টোটাল কত ছিল? 60 প্লাস 25, 85 কেজি। ক্লিয়ার? এরকম অনেক অঙ্ক করাবো, আরো করো, ঠিক আছে, আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, একটি ক্লাসে 50 জন ছাত্রছাত্রী রয়েছে, তাদের গড় ওজন হচ্ছে 50 কেজি, ঠিক আছে, তাদের গড় ওজন 50 কেজি। যখন একজন স্টুডেন্ট চলে যায়, তার পরিবর্তে নতুন একজন স্টুডেন্ট যোগ দেয়, তার ফলে হাফ কেজি ওজন বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে নতুন ছাত্রটি ওজন নির্ণয় করো। 75 কেজি স্যার। কত হবে বলো? এই বাংলা ভুল দেওয়া হয়েছে রে, টাইপিং সব ভুল রয়েছে। বলছে একটি ক্লাসের 50 জন ছাত্র আছে, তাদের মধ্যে একজন যার ওজন 50 কেজি সে চলে গেছে, ঠিক আছে। আমি বলছি বাংলাটা একটু নজর দিন, আমি ঠিক করে দেবো। ধরো 50 জন ছাত্র রয়েছে, এবার তাদের মধ্যে থেকে একজন আছে যার ওজন কত? 50 কেজি। এই 50 কেজি ওজন বিশিষ্ট ছেলেটা চলে গেছে, এবার তার তার পরিবর্তে একজন নতুন বান্দা এসছে। তাহলে নাম্বারে তো কোনো চেঞ্জ হচ্ছে না, আগেও 50 ছিল, এখনো 50ই আছে। এবার ধরো যদি 50 চলে গেছে, যদি 50ই ফিরে আসতো, তাহলে কি ওজনে কোনো পরিবর্তন হতো? যা গেছে তা ফিরে এসছে। কিন্তু বলছে না, এইবার যে নতুন বান্দা এসছে সে যোগদান করেছে বলে সবার কত কেজি ওজন বেড়েছে? হাফ কেজি, মানে 500 গ্রাম করে ওজন বেড়ে গেছে। তাহলে 50 জনের যদি 50 কেজি ওজনের ছাত্র যদি যেত, তাহলে আগে তো ওজন অ্যাভারেজ 50 কেজি ছিল, হ্যাঁ কি না? এইবার 50 জনে যদি হাফ কেজি করে ওজন বাড়ায়, তাহলে যে এসছে সে নিশ্চয়ই ওদের থেকে বেশি ওজনের ব্যক্তি। তুমি বলবে হ্যাঁ, তাহলে হাফ কেজি করে যদি বাড়ে, তাহলে 50 দুগুণে কত কেজি বাড়বে? তোমার 50 ইন্টু হাফ, তাহলে 25 কেজি এক্সট্রা ওজন নিয়ে এসছে, যে নিজে এসছে, ঠিক আছে। তবে তো 25 কেজি এক্সট্রা নিয়ে এসছে বলেই তো এই 25টা 50 জনের মধ্যে ভাগ হয়ে গেছে, হ্যাঁ কি না? সেই জন্য তো হাফ কেজি করে বেড়েছে। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে যে নতুন এসেছিল তার বয়স 50-এর সাথে সাথে আরো 25 যোগ করে দেবো। যোগ করলে কত আসবে? 50 আর 25, 75 কেজি। সমঝে? সমঝে ভাই? এইটুকু করবা পরীক্ষায়, কোনো সূত্র নাই, কিছু নাই। হ্যাঁ, শুধু 1 কেজির পরিবর্তে হাফ কেজি। নতুন ছাত্রের ওজন 75 কেজি হবে, তাই তো? হ্যাঁ নতুন ছাত্রের যেটা এই যে ওজন তার 75 কেজি তো? হ্যাঁ, নতুন ছাত্র যে এসছে, যে অ্যাড হয়েছে, তার ওজন, এই যে নতুন ছাত্রটা, এর ওজন হচ্ছে 75 কেজি। ठीक है भाई, कुछ समझ में आया कि नहीं आया? আশা করি স্যার সমাজ যদি বাংলাটাই করি তাহলে যদি 50 জন বাংলায় করতে হবে না ভাই, এখানে গড় ওজন 50 কেজি দেওয়া রয়েছে, ঠিক আছে, কিন্তু নতুন যে যে চলে গেছে তার কোনো ওজন দেওয়া নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক এটাই আছে। হচ্ছে সমস্যা। এখানে লেখা আছে না, অন অফ দেম ওয়েট 50 কেজি গো যাবে, মানে তাদের মধ্যে একজন যার ওজন 50 কেজি সে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে, বলো এইটা ঠিক আছে। টাইপিং করো, 72 কেজি। করো। কত আসছে? 72। 72 কেজি স্যার। 72 কেজি কার কার আসলো? 72 আমাকে জানাও। বিধান পারবা এই অঙ্ক? এই অঙ্ক ভাই খুব পপুলার অঙ্ক, এই অঙ্ক মানে যাচ্ছে তাই পপুলার। একই ওই তো টাইপের 1.5 কেজি বৃদ্ধি পেয়েছে বললে, একই ব্যাপার এটা হয়েছে। করো করো করো, কত আমাকে বলো, কত হবে? দেখো, 8 জন ব্যক্তি একটি নৌকায় চেপে রয়েছে, একজন মেম্বার যার ওজন 60 কেজি সে চলে গেছে, তার পরিবর্তে একজন নতুন মেম্বার যোগদান করেছে, তার ফলে গড় ওজন 1.5 কেজি বেড়েছে। 1.5 কেজি মানে কত? 1.5 কেজিকে আমরা পয়েন্ট দিয়ে করি, তাহলে 15/10 হবে তো। 5 3 15, 5 2 10, মানে কি আসলে 3/2, হ্যাঁ কি না? তাহলে বলো কজন আছে? 8 জন। 8 জনের
গড় ওজন 1.5 কেজি, মানে 8 জন ইন্টু 3/2 করলে কত হবে? 4×3 12 কেজি। তাহলে ওভারঅল কত বেড়েছে? 12 কেজি বেড়েছে। তাহলে যে 60 কেজি চলে গেছে তার পরিবর্তে যদি 60 কেজি আসতো তাহলে আমার কোনো ওয়েটে চেঞ্জ হতো না, হ্যাঁ কি না? চেঞ্জ হতো কি হতো? হতো না। কিন্তু যে এসছে সে তো বাড়িয়েছে সবার ওয়েট, ঠিক আছে? তাহলে 12 কেজি ওয়েট যদি সবারই বাড়ে তাহলে তার নিজের ওয়েট কত? তাহলে 60 আর প্লাস 12 72 কেজি। এইটুকুই করবে ভাই পরীক্ষায়, আর কিচ্ছু নয়। কোনো এক্স, কোনো ওয়াই, কোনো জেড নয়, ঠিক আছে? ও বাবুরা বুঝতে পেরেছো? কোনো চাপ নাই তো? আচ্ছা বেশ, চল নেক্সট। বলো এই অঙ্কটা কি করবে? 62.5। কত আসছে? 62.5। নিজে নিজে করছিস তো? পনেরো জন ছাত্রছাত্রীর গড় ওজন 1.5 কেজি বৃদ্ধি পায় যখন একজনের পরিবর্তে একটি নতুন ছাত্র এসে ক্লাসে যোগ দেয়। যদি চলে যাওয়া ছাত্রটির ওজন 40 কেজি হয় তাহলে নতুন ছাত্রটির ওজন কত? একই অঙ্ক। যদি আমার 40 চলে গেছে, 40-এর সাথে 22.5 যোগ করে দিতে হবে। এই হ্যাঁ 15 জনের ওপর 1.5 বেড়ে গেছে, তার মানে 22.5, তাহলে 40 একই প্লাস একই একই। 22.5 মানে 62। যদি আমার দেখো এই 40 কেজি চলে গেছে, 40 কেজি যদি ফিরে আসতো আমার কোনো চেঞ্জ হতো না। কিন্তু যে এসেছে সে সবার 1.5 কেজি ওজন বাড়িয়েছে গোটা গ্রুপের। তাহলে 15 জন ছিল, 15 জনই আছে, 15 জনের যদি 1.5 কেজি করে ওজন বাড়ে, 15 কত হয়? 225। 225-এর মাধ্যমে যদি পয়েন্ট বসাও কত আছে? 22.5। যে এসছে সে এক্সট্রা কত ওজন নিয়ে এসছে? 22.5 কেজি ওজন নিয়ে এসছে। তাহলে 40 তো ছিলই, তার সাথে 22.5 যোগ করে দাও, তাহলে কত হবে? 62.5 কেজি। ঠিক আছে, 60 করে দাও, হয়ে গেছে। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট চলো। The average weight of 6 men is increased by 5 kg when one of them whose weight is 20 kg replaced by a new man. Find the weight of new man. 6টি লোকের গড় ওজন 5 কেজি বৃদ্ধি পায় যখন 20 কেজি ওজনের একজন ব্যক্তির পরিবর্তে নতুন একটি ব্যক্তি এই গ্রুপে যোগদান করে। তাহলে নতুন ব্যক্তির ওজন নির্ণয় করো। 50, 50 কেজি। 50 ভেরি গুড, কেজি। ভেরি গুড। সবাই 50 পেরেছো? সবাই 50 এসছে সবার? আমার এসছে, সবার 50 এসছে। হ্যাঁ বেশ, স্যার। ভেরি আজকেও গুড। ক্যান্সেল করছে আমার। না আজকে একটু নেই, আজকে নেই, আজকে আছে। বুঝছো? দেখো 6 জনের যদি 5 কেজি করে বাড়ে তাহলে 5 6 টোটাল 30 কেজি পেয়ে যাচ্ছে। 20-র পরিবর্তে যদি 20 আসতো কোনো চেঞ্জ হতো না, তাহলে 20 তো আছেই আছে, তার সাথে 30 কেজি এক্সট্রা নিয়ে এসছে, তাহলে 30 আর 20 কত হবে? 50। যে নতুন বান্দা এসছে তার ওজন হবে 50। এইটুকু রাফে করবা, 60 করে বেরিয়ে যাওয়া। বলো কত করতে হবে? সত্তর কেজি। কে বললো 70 কেজি? 70 30 হবে 30 ওটা? কেজি হবে। 30 হবে, 30 হবে, হিরাস 30 হবে, 30। 30, হিরাস 30, হিরাস 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 30 কেজি হবে। ও 30 স্যার কেজি ওটাকে হবে। আমি 85 ধরেছি। বা 5টাকে বাংলায় ধরছো আর এটাকে মানে ইংরেজিতে ধরছো। বাহ বাহ। দেখো ঠিক। একজন লোকের গড় ওজন, 5 জন লোকের গড় ওজন 3 কেজি হ্রাস পায় যখন 45 কেজির একজন ব্যক্তি গ্রুপ ছেড়ে চলে যায়। বলো সবসময় এক প্রশ্নে কি নেবা? 45 কেজি চলে গেছে আমার, আমার যদি 45 কেজি আসতো তাহলে কি কোনো চেঞ্জ হতো? নো চেঞ্জ, ঠিক আছে, নো চেঞ্জ। কিন্তু যে এসেছে সে 3 কেজি হ্রাস করেছে, 3 কেজি হ্রাস করেছে। তাহলে 5 জনের যদি 3 কেজি করে কমে তাহলে কত কমবে? 3 5 15 কেজি কমে গেছে। তাহলে যে এসছে তার ওজন বেশি না কম? কে বলতে পারবে? যে এসছে তার ওজন বেশি না কম? তুমি বলো স্যার কম। 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 সে যদি নিজে তো কমেছে, সবারকে নিয়ে কমেছে, ডুবেছে সবাইকে নিয়ে ডুবেছে। তাহলে 45 তো ছিল অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে, কোনো চেঞ্জ হতো না। কিন্তু 15 যেহেতু সবার কমেছে তাহলে 45 থেকে 15 বাদ দিলে কত হবে? 30 কেজি। যার নতুন যে বান্দা যোগদান করেছে তার ওজন কত হবে? 30 কেজি। ঠিক আছে, এই যে টাইপটা তোমরা করলা এটাকে বলা হয় রিপ্লেস টাইপ। মনে থাকবে?
রিপ্লেস মানে একজন চলে গেছে, তার পরিবর্তে আরেকজন আসবে। এই যে 15 পর্যন্ত অঙ্ক করালাম, 7-8টা অঙ্ক, 6-7টা যেটাই হলো রিপ্লেস। মাথায় ঢুকেছে তো ভাই? মাথায় ঢুকেছে তো? পরীক্ষায় এটুকুই করবা, হ্যাঁ কোনো স্যার। এক্স কোনো ওয়াই কোনো জেড নয়। নেক্সট, জসিম বুঝতে পেরেছিস তো এগোটা অঙ্ক? আগে রিলেটেড বুঝলি তো? ওই জন্য রেকর্ডিংটা থাকা খুব দরকার। কারণ একদিন একদিন আজকে দেখ, কালকে সব কাঁটা কলেজে পরীক্ষা, সব পড়ছে বাড়িতে বসে বসে, 3-4 জন, যে নিভা, তারপর এরা সব পড়ছে বাড়িতে হ্যাঁ স্যার, বসে। আমার 23 তারিখ থেকে পরীক্ষা ভাই। ঠিক আছে, আমার 23 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ। সে যাই হোক, দেখো 16 নাম্বার অঙ্ক, 16 নাম্বার অঙ্ক। 76 উত্তর হবে। দেখো এটা নতুন টাইপ, আগে অঙ্কটা পড়ো কি বলেছে। এইটাই এই যে আমি প্রসেস গুলো করলাম, এর মধ্যে না কোনো মুন্ডা মিঠাই কিছু নাই, অমৃত কিছুই নাই। আসল যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই অঙ্কের মধ্যে। এইটুকু পড়ে যদি তুমি ধরতে পারো, তবেই তুমি প্রসেস তোমার কাজ করবে। ঠিক আছে? ওই লাস্টে নেমে মুনাফ পাটেলের মতো ব্যাট করে লাভ নাই, লাগলো তো হুকা একদম স্টেডিয়াম পার, না লাগলো তো ক্লিন বোল্ড, ওরকম করে অঙ্ক করে লাভ নাই। ঠিক আছে? একদম পারফেক্ট ওয়েতে পড়ো, অঙ্ক করো, তবেই হবে। দেখো বলছে অ্যাভারেজ ওয়েট অফ 25% অফ এ ক্লাস ইজ 50 কেজি। বলছে 25 জন ছাত্রের গড় ওজন কত? 50 কেজি। ঠিক আছে? যদি তাদের শিক্ষকের ওজন একত্রিত করা হয়, তাহলে সবার গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়। তাহলে শিক্ষকের ওজন নির্ণয় করো। অনেকে করবে অনেক কিছু করে। বেসিক পদ্ধতি কি আছে তোমাকে শেখাচ্ছি। ধরো 25 জন ছাত্রের গড় ওজন যদি 50 কেজি, গড় ওজন যদি 50 কেজি হয়, তুমি কি বলবা? কজন ছাত্র? 25 জন। আর ওজন কত? ওয়েট কত? 50। তাহলে 25 জন কত হয়? 125, 1250 কেজি টোটাল ওয়েট। হ্যাঁ, এবার বলেছে যদি তার শিক্ষকের ওজন অ্যাড করা হয়, তাহলে 25 জন থেকে একজন বাড়ালাম, তাহলে কত হলো? 26 জন। তাহলে 26 জন যদি করি, তাহলে গড় ওজন কত বৃদ্ধি পাচ্ছে? 1 কেজি বৃদ্ধি পাচ্ছে। মানে আগে ছিল 50 কেজি, আর এখন হচ্ছে 51 কেজি। হ্যাঁ কি না বাবা? বলবা তো হ্যাঁ? তো বলবো হ্যাঁ। তাহলে এটা করলে শিক্ষক সমেত, মানে উইথ টিচার তুমি টোটাল ওজন পেয়ে গেলাম। ঠিক আছে? কত হবে বলো? কত আসছে যেন? কে বলতে পারবা গুণ করে? 26 5 140, এ বহুত আসছে তো। 1326, 1326। 1326 না? বেশ ঠিকই আছে, 26, 76 কেজি ওজন হচ্ছে হ্যাঁ হ্যাঁ। শিক্ষকের। তাহলে দেখো, শিক্ষকের এটা ওজন হচ্ছে 76 কেজি। শিক্ষককে নিয়ে, আর এটা হচ্ছে শিক্ষককে ছাড়া। তাহলে শিক্ষকের যদি ওজন বার করতে যাই, 1326 থেকে 1250 তুমি বাদ দেবা, দিয়ে করবা 7 করতে 6, 12 থেকে 7 বাদ দিলে 5, তাহলে কত আসবে? 76 কেজি। এই তো গেল বেসিক মেথড। যদি মাথায় কোনো কিছু না আসে, ইউ হ্যাভ টু ডু দিস। ঠিক আছে? আর কিছুই নয়। তোমার যদি মাথায় কিচ্ছু না আসে, তোমাকে এইটা করতে হবে ডাইরেক্ট। ঠিক আছে? এইবার তুমি পরীক্ষায় কিভাবে করবা? ঠিক আছে? পরীক্ষায় যে জিনিসটা আমি তোমাকে শেখাবো, ঠিক আছে, অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা তোমার অনেক প্র্যাকটিসের ফলে আসবে, কিছুই নাই। তুমি একটা জিনিস বলো আমাকে, বলো 25 জন ছাত্রের গড় ওজন কত? 50। হ্যাঁ কি না? 25 জন ছাত্রের গড় ওজন কত? 50। এটুকু লিখলা প্রথমে। 25 জন ছাত্রের গড় ওজন 50। শিক্ষককে যদি আমি নিই, তাহলে গড় ওজন কত হবে? কত জন হবে? 26 জন হবে। হ্যাঁ কি না? ঠিক আছে? এইবার সবসময় মনে রাখবা, শিক্ষককে যদি আমরা অ্যাড, গড় ওজন কত বাড়বে? 1 কেজি করে বাড়বে বলেছে। ঠিক আছে? তাহলে 50 প্লাস 1 কত হবে? 51 হবে। হবে কি হবে না বলো? 51 হবে। তাহলে এই 51টা কি বলতো? নিউ অ্যাভারেজ। সবসময় মনে রাখবা, নিউ অ্যাভারেজ কত? 51। যখনই কেউ যোগ হবে, ইনক্লুড হবে, এখানে তো কি শিক্ষককে ইনক্লুড করে করা হয়েছে, হ্যাঁ কি না? তো বলবে হ্যাঁ স্যার। তাহলে এই যে 51 যেটা বেরোলো, তার সাথে তুমি ডাইরেক্ট কতজন আছে 26টা যোগ করে দেবা। ঠিক আছে? 6 রেখে, সরি কত যোগ করবা? 25টা যোগ করে দেবা। তাহলে 25 জন ছিল, তাহলে 25 জন করলে কত হবে? 5 আর 1 6, 7। ডাইরেক্ট পেয়ে যাও কার ওজন? শিক্ষকের ওজন। ও জব হলো। বুঝতে পেরেছো কি করলাম আমি? ভালো করে বোঝো। 25 জন ছিল, তাদের গড় ওজন ছিল 50। ঠিক আছে? একজন আসলো, শিক্ষককে যোগ করলাম, কতজন হলো? 26 জন।
শিক্ষক যখন আসলো সবার গড় ওজন 1 বাড়লো, তাহলে শিক্ষক আসার ফলে কত ওজন বাড়লো, কত ওজন হইলো গড় ওজন 51। কিন্তু আগে ছিল কতজন, 25 জন, মানে আগে 25 ছিল, এখন 25 জনে যদি 1 কেজি করে বাড়ে তাহলে 25 থেকে 25ই বাড়বে, হ্যাঁ কি না? 25 জনে যদি 1 কেজি করে বাড়ে, ঠিক আছে, 25 থেকে 25ই বাড়বে। এটা ইনক্লুড হয়েছে, সেই জন্য 25 থেকে 25 বাড়বে, শিক্ষকের ওজনটা বাড়বে না, ঠিক আছে, কারণ শিক্ষককে রিপ্লেস করা হয়নি। আগেরটা কি করছিলাম, ডাইরেক্ট যোগ করে দিচ্ছিলাম, হ্যাঁ কি না? আগে যে রিপ্লেস কেস হচ্ছিল 60 কেজি চলে গেছে, 60 কেজি আসলো, তখন রিপ্লেস হচ্ছিল, কিন্তু এখানে তো একজন অ্যাড হচ্ছে না, তাহলে শিক্ষক তো বাড়াবে ওজন, কিন্তু 25 জনের ওজন বাড়াবে, তাহলে 25 জনের যদি 1 কেজি করে বাড়ে, কত বাড়ছে টোটাল, কত বাড়ছে, 25 কেজি বাড়ছে। আর গড় কত বেড়েছে, 1 কেজি যোগ হয়ে 51, তাহলে 51 প্লাস 25 যোগ হয়ে যেটা পাবো সেটা হবে কার ওজন, টিচার বা শিক্ষকের ওজন। এটা হচ্ছে ডাইরেক্ট শর্টকাট তোমার, ঠিক আছে? সবসময় মনে রাখবা যে নতুন অ্যাভারেজ হবে যোগ করে বিয়োগ করে, সেটা তোমার উপর, সেটার উপর খেলতে হবে। সবসময় মনে রাখবা এটা হচ্ছে ইনক্লুড হচ্ছে, দেখো একজন করে যোগ করা হচ্ছে, ইনক্লুড মানে কি, যোগ করা। তাহলে যে যোগ হচ্ছে, যোগ করার পরে যে নিউ অ্যাভারেজটা আসছে তার উপরে সবসময় খেলতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। যোগ করার পরে যে নিউ অ্যাভারেজটা হচ্ছে, যে 51 নিউ অ্যাভারেজ, এর সাথে তোমার যে যত কেজি ওজন যার উপর বেড়েছে সেটা যোগ করে দিতে হবে, তাহলে তুমি ডাইরেক্ট উত্তর পেয়ে যাও। এরপরে এরকম টাইপের অনেক অঙ্ক করব, এখন প্রথমটা হয়তো তোমার কঠিন লাগছে, এর পরেরটা যখন করবা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্ক বিশাল আছে পরীক্ষায়, এই অবধি বোঝা গেছে, ইয়েস অর নো, হ্যাঁ কি না, বোঝা গেছে? এবার হাত ফাত তুল ভাই, বেশ, চলো 17 নাম্বার অঙ্ক তোমার স্ক্রিনে। ভাই 52 হবে? দেখো কত বেড়েছে, 52 ভাই হবে না, 52 বেড়েছে। 53। 52 হবে না। এটা নোট করে খাতার এক পাশে চিরকুট করে লিখে দাও, ঠিক আছে ভাই? এক জায়গায় চিরকুট করে লিখে নাও, এরকম করে স্টার মার্ক দিয়ে লিখবা, ঠিক আছে? নতুন অ্যাড হলে, নিউ যদি অ্যাড হয় কেউ, নিউ যদি অ্যাড হয় সেটাকে আমরা কি বলবো, ইনক্লুড। শুভজিৎ ক্লাসে আছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ বেশ। নিউ যদি বলছি অ্যাড হয়, যে অঙ্কটা হয়ে গিয়েছে, হ্যাঁ বলো, যে এমনটা কি হয়ে গিয়েছে না হবে? হচ্ছে হচ্ছে। নেটওয়ার্ক খারাপ, বেরিয়ে গেছে আর কি। নিউ যদি অ্যাড হয় সেটাকে কি বলবো, ইনক্লুড। আর ইনক্লুড যখনই হবে তখন তোমাকে কি ধরতে হবে, নিউ অ্যাভারেজটা ধরতে হবে, মানে বাড়ার পর বা কমার পর নিউ অ্যাভারেজের উপর খেলতে হবে, এইটুকু মাথায় রাখো। নিউ যদি অ্যাড হয় কি ধরবা, নিউ অ্যাভারেজ ধরবা, ঠিক আছে ভাই? দেখো বলো, আচ্ছা, উত্তর 53 হবে? হবে তো এটা? দেখো আমি করছি আগে, এটা 53 হবে তো? না দেখো 6টি পর্যবেক্ষণ, তোমরা ছোটবেলায় 11-12 ফিজিক্সে ল্যাব করেছো নিশ্চয়, এরকম করে অনেকগুলো পর্যবেক্ষণ করতে হতো, দিয়ে একটা গড় মান নিতে হতো, মনে আছে? মনে আছে কি নাই বলো, মনে হয় মনে আছে তোমাদের। বেশ, দেখো আমি বোঝাচ্ছি, তাও ফিজিক্সের হোক, কেমিস্ট্রি হোক, তোমরা জিওগ্রাফি হোক, যে কোনো জায়গায় দেখবা করেছ, 6টা পর্যবেক্ষণ নিতে, 6টা পর্যবেক্ষণে আলাদা আলাদা মান আসতো, যে তোমাকে বার করতে বলতো অ্যাভারেজ মান, সেই রকম বলতে 6টা পর্যবেক্ষণের মান হচ্ছে কত, 45.5। এই 45.5টা কি বলতো ভাই, এই যে 45.5টা করছি এটা কি, আমাকে একটু বলো। এই যদি আমি বলি 45.5 এটা কি, মানে 6টা পর্যবেক্ষণের গড়, 45.5 হচ্ছে 6টা পর্যবেক্ষণের গড়, 44.5, ভালো করে বোঝো। 45.5 হচ্ছে 6টা পর্যবেক্ষণের গড়। আর একটি যদি পর্যবেক্ষণ যোগ করা হয়, মানে কটা হচ্ছে, আগে ছিল 6টা, এখন হচ্ছে কটা, একটা অ্যাড করে কত করব, 60টা পর্যবেক্ষণ, হ্যাঁ কি না ভাই? বলবো হ্যাঁ, তো 60টা পর্যবেক্ষণের গড় কত বলেছে, 47। কত, 47, মানে এটা কি নিউ অ্যাভারেজ, হ্যাঁ কি না বলবা, এটা কি নিউ অ্যাভারেজ তো, ও বাবুরা এটা কি নিউ অ্যাভারেজ তো 47টা, এটা তো 6টা অ্যাভারেজের গড়, হ্যাঁ 6টা অ্যাভারেজের গড় 45.5, এটা হলো 7টা অ্যাভারেজের গড় 47, ঠিক আছে? এইবার বলেছে তুমি আমাকে একটা জিনিস বলো, আগে ছিল 45.5, এখন এগুলো 47, তাহলে কত গড় বেড়েছে বলো তো, 1.5 গড় বেড়েছে, 1.5 বেড়েছে, ঠিক আছে? কজনের বেড়েছে সেটা আমাকে বলো।
7 জনের কয় নয়, জনের হবে? 6 জন, 6 জনের। কারণ সে তো এলো, সে তো সে তো নিজের ওয়েট নিয়ে এলো, সে তো কারোর মানে সে কারোর জায়গাকে রিপ্লেস তো করেনি, সে তো নতুন অ্যাড হলো। ঠিক আছে, তাহলে কজনের বাড়ালো? 6টি পর্যবেক্ষণে, 6টি, এখানে 6টি লিখবা। তাই টোটাল কত বাড়ালো? 6×9 মানে কি 9 এক্সট্রা বাড়বে, 9 এক্সট্রা। ঠিক আছে, তাহলে 9 এক্সট্রা মানে 47 তো অবশ্যই বটে, নিউ অ্যাভারেজ তো 90 প্লাস 9 কি করবো? যোগ করে দেবো। 47 আর 9 কত হবে? 56। যে লাস্ট পর্যবেক্ষণটা ছিল তার মান হবে 56। ঠিক আছে, না হলে এটা পয়েন্টে আছে, তুমি যদি করো তোমার চুল দাড়ি সব পরীক্ষার হলে পাকবে, একদম লাইভ পাকবে এই অঙ্কটা করতে গিয়ে, ক্যালকুলেশনে এত বড় হবে। ঠিক আছে, ঠিক আছে ভাই, কিভাবে করলা বুঝতে পারলা? নতুন জিনিস অ্যাড হয়েছে সেই জন্য কি কেস বললাম? ইনক্লুড কেস। ইনক্লুড কেসে সবসময় একটা জিনিস মাথায় রাখবা, কোন অ্যাভারেজটাকে নেবো? বাড়ার পরে বা কমার পরে যে অ্যাভারেজটা হয়েছে। বাড়ার পরে অ্যাভারেজ কত হয়েছে? 47, সেই জন্য 47টাকে এখানে লিখেছি, এক লাইনে অঙ্ক 47টাকে লিখেছি। এইবার গড় কত বাড়লো? 45 থেকে 47 হলো, মানে 1.5 বাড়লো গড়। কজনের বাড়লো? 6 জনের বাড়লো। তাহলে 6 জনের যদি 1.5 বাড়ে কত বাড়ে? 9 6 15 90, 9.0 মানে 9 বাড়লো। তাহলে যে মালটা এসেছে অ্যাড হয়েছে সে তো সবার অ্যাভারেজ বাড়িয়েছে, মানে 47টা নিউ অ্যাভারেজ, তার সাথে 9 যদি যোগ করো তাহলে এগুলো 56। 56 হচ্ছে একটা কি? নিউ অবজারভেশন বা নতুন পর্যবেক্ষণ। ঠিক আছে, অবজারভেশন। বুঝতে পারলা? এটা যদি ডিটেলডে করো, ডিটেলডেও করতে পারো। ডিটেলডে যদি করো দেখো কত বড় হয়, দেখো ভালো করে দেখো। বলো, কটা কটা অবজারভেশন ছিল? 6টা। এদিকে দেখো, 6টা অবজারভেশনের গড় কত? 45 নাকি 0.5। তাহলে টোটাল করলে কত বেরোবে? 6 × 45 × 5 কত বেরোবে বলো? কেউ করতে পারবে? এখানে একটা ক্যালকুলেশনের টাইম যাবে। দিয়ে বলেছে নতুন অ্যাভারেজ কত? 60টা। 60টা অ্যাভারেজের গড় কত? 47। এটা একটা অ্যাভারেজের টাইম যাবে। দিয়ে যেটা বেরোবে সেখান থেকে এটা বাদ দিয়ে দিলে কি পেয়ে যাবা? যে 7 নম্বর অবজারভেশনের যেটা জিনিস সেটা তোমার পেয়ে যাবে। আর তোমাকে এখানে কি বলতে বলছি? নতুন অ্যাভারেজ দেখবে 47, কত বেড়েছে? 1.5 বেড়েছে। 1.5 কটা সংখ্যার উপর? 6টা সংখ্যার, 6 15 90, মানে 9 যোগ করে দাও, ডাইরেক্ট হয়ে যাবে 9 7 16, কত হবে? 56 হবে উত্তর। এইটুকু হচ্ছে তোমার অ্যাপ্রোচ। এটাকে তোমাকে করতে হবে পরীক্ষায়, মাথায় রাখতে হবে। মাথায় কি করে রাখতে হবে? অনেকবার করতে হবে। হ্যাঁ বলো। 9 হলো কেন যোগ করলেন এটা? আরে বাবা 1.5 বেড়েছে, 1.5 ছয় বাড়ছে। ছিল তো। 6 জনের ওপর 1.5 বাড়ছে, তাহলে 1.5 গণিত 6 করলে কত হয়? 9 হয় না? যেহেতু পয়েন্ট আছে, 6 15 90 হতো যদি পয়েন্ট না থাকতো, তাহলে পয়েন্ট আছে 9 হয়ে যাবে। বেশ, নেক্সট অঙ্ক করো। এই অঙ্কটা যে করে দিতে পারবে উইদিন 20 সেকেন্ড, সে বলবো যে না বুঝতে পেরে গেছে। 600 গ্রাম। হুম, না স্যার 1 কেজি 300। হুম, 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 হুম। দেখো বলেছে 12টি পার্সেল আছে। পার্সেল মানে কি জানো? যদি তোমাদের অ্যামাজন ফ্লিপকার্টে যেটা দেয় সেটাকে কি বলা হয়? পার্সেল। বলেছে 12টি পার্সেলের গড় ওজন কত? 1.8 কেজি। মানে 12টা পার্সেলের গড় ওজন 1.8, মানে 1 কেজি 800 গ্রাম। 1.8 কে আমরা কি লিখতে পারি? 1 কেজি। আর 800 কে কি লিখবো? 800 গ্রাম লিখবো। 700 গ্রাম কি অ্যান্সার? দেখো, ভাই 700 গ্রাম কি হতে পারে না না না। দাদা? এবার কি বলেছে? এবার কি বলেছে? না 700 না না, গ্রাম হবে? না, এইবার একটা নতুন পার্সেল অ্যাড করেছি, তাহলে কটা পার্সেল হয়ে গেল ভাই? 13টা পার্সেল হয়ে গেল। এইবারে সবার গড় ওজন কত করে কমলো? গড় গড় ওজন কত করে কমলো? 50 গ্রাম কমলো। ভালো করে বোঝো, তাহলে 50 গ্রাম যেটা কমলো সেটা কার কমলো বলো? কে বলতে পারবা? এবার দেখো, যদি আমার অ্যাভারেজ যদি 50 গ্রাম কমে, তাহলে নতুন অ্যাভারেজ কত? কারণ কি আমি ইনক্লুড করছি, তার মানে নিউ অ্যাভারেজের উপর খেলতে হবে। তাহলে 1 কেজি 150। 800 থেকে 50 গ্রাম বাদ দিলে নিউ অ্যাভারেজ কত হবে? 1 কেজি 750 গ্রাম। এটুকু বুঝতে পারলা কিনা বলো আগে? স্যার এটুকু এটা 6 বাদ দেবো না, একদম 12 জনের উপর আছে তো। দাঁড়াও, দাঁড়াও, ভালো করে বোঝো। দেখো
1 কেজি 800 ছিল 12টা ওজনের, 12 গ্রামের মানে 12টি পার্সেলের গড় ওজন। এরপরে কি হয়েছে, একটা পার্সেল এসেছে, সে সবার গড় ওজন কত কমিয়েছে, 50 গ্রাম কমিয়েছে। তাহলে এটা তো আগে আগে অ্যাভারেজ ছিল, তাহলে নিউ অ্যাভারেজটা আগে বার করো। তোমাকে কি বললাম, ইনক্লুড হলে নিউ অ্যাভারেজের উপর খেলতে হবে, বাড়লে বা কমলে সেটা করো। তুমি ডাইরেক্ট 1 কেজি 800 উপর তো খেলতে পারো না, তোমাকে 1 কেজি 750-এর উপর খেলতে হবে। ইয়েস অর নো? তুমি হ্যাঁ। তাহলে 1 কেজি 750-এর উপর যদি খেলো, তাহলে নতুন অ্যাভারেজ হয়ে গেল 13টা পার্সেলের কত, 1 কেজি 750। তাহলে যে এসেছে সে যদি অ্যাভারেজ কমায়, কাদের অ্যাভারেজ কমিয়েছে, 12টা পার্সেলের অ্যাভারেজ কমিয়েছে। 12টা পার্সেলের যদি 50 গ্রাম করে অ্যাভারেজ কমে, তাহলে কত গ্রাম অ্যাভারেজ কমেছে, তুই বলবা স্যার 600 গ্রাম। তাহলে 600 গ্রাম যদি কমায়, তাহলে নিশ্চয়ই সে অনেক কম ওজন। তাহলে 1 কেজি 700 থেকে 600 কি করবা, যোগ দিবা না বিয়োগ দিবা, তুই বলবা স্যার বিয়োগ দেবো। তাহলে কত হবে, 1 কেজি 150 মানে 1 কেজি 150 গ্রাম হবে তার ওজন, 1 কেজি 150 গ্রাম। হয়েছে 1 কেজি 150 গ্রাম হয়েছে। 1 ভাই কেজি আগে 150 বলেন গ্রাম ভাই। হয়েছে 1 কেজি 150 গ্রাম। ভাই বুঝতে পারলাম না। কোন জায়গাটা বুঝতে পারলা না? আগেরটা বাড়ছিল, এবার কমছে, সেজন্য কমাতে হবে না। কোন জায়গাটা বুঝতে পারলি না বল। ভাই এখানে তো সবার গড় ওজন 50 গ্রাম কমে যায় বলেছে, হ্যাঁ, একটা তাহলে থেকে বাদ 12 দিলেন। জন কত কমলো, 600। 600 কমলো। তাহলে যে নতুন অ্যাভারেজ 1 কেজি 750, তার থেকে 600 বাদ দিতে হবে না। না ভাই ওই 1 কেজি 800 থেকে যে 50 গ্রাম বাদ দিলেন ওটা কথা বলছি। আরে বাবা, ওটা তো অ্যাভারেজ ছিল, আগের গড় ছিল। 1 কেজি 800টা কি আগের গড়, আগের গড় এটা। তাহলে নতুন গড় কত, আগের অঙ্কটা ছেড়ে এই অঙ্কটা পার্থক্য বোঝ। এই 47টা তো নতুন গড়, হ্যাঁ কি না? আগে ছিল 45.5, এখন নতুন অ্যাভারেজ কত, 47। তাহলে 47-এর সাথে তো যোগ বা বিয়োগটা করছি, যেটা বাড়লো বা যেটা কমলো। তাহলে এর বেলায় কেন অন্যটা হবে? 1 কেজি 800 তো 12টা আগে পার্সেলের গড় ওজন ছিল, 13টা পার্সেলের গড় ওজন কত, 50 গ্রাম কমে গেছে। তাহলে 50 গ্রাম কমিয়ে গড় ওজনটা আগে বার করো, হ্যাঁ কি না? বুঝেছো? হ্যাঁ ভাই। সেই জন্য আগে বাদ দিয়ে দিলাম। তাহলে 1 কেজি 800 থেকে 50 বাদ দিলে কত হয়, 1 কেজি 750। তাহলে 1 কেজি 750-এর থেকে আমি কি করলাম, যত কমেছে টোটাল সেটা আমি বাদ দিলাম, তাহলে 1 কেজি 150। তুমি বার করো, দেখো কত বড় হয়, পয়েন্টে আছে, অনেক টাইম লেগে যাবে। সেই জন্য তোমাকে বলছি, রপ্ত করো, প্র্যাকটিস করো। সবসময় মনে রাখবা, ইনক্লুড যদি কোনো কিছু যদি যোগ করি, তাহলে আমি কি অ্যাভারেজ নিতে হবে, নিউ অ্যাভারেজ। নিউ অ্যাভারেজের উপর খেলতে হবে। নিউ অ্যাভারেজ সবসময় যদি দেওয়া না থাকে, তোমাকে বার করে নিতে হবে। তেমনি আগের অঙ্কে দেখো নিউ অ্যাভারেজ দেওয়া ছিল 47, সেজন্য তুমি ডাইরেক্ট 47 পেয়ে গেছিলা। তার আগের অঙ্কে দেওয়া ছিল না, সেজন্য শিক্ষকেরটা যোগ করে 51 করেছিলা নিউ অ্যাভারেজ, হ্যাঁ কি না? তারপরে যত জনের বার ছিল 1 কেজি করে সেটা যোগ করেছিলা, টোটাল যেটা হলো। ঠিক আছে? তাহলে নিউ অ্যাভারেজের উপরে সবসময় আমরা খেলবো, 1 কেজি 750। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? এই অঙ্কটা কি করবে, এটা আজকে লাস্ট অঙ্ক। 20টা করি দেন স্যার, 20 অবধি হয়ে যাবে। ওরা অঙ্কটা করো। আরে ভাই, তোকে যদি আমি করাই, ভাই আমার শোন, তোকে যদি আমি করাই যে 34টা ছাত্রের গড় ওজন কত, 42 কেজি, যদি তাদের শিক্ষকের ওজন যোগ করা হয়, তাহলে সবার গড় ওজন 400 গ্রাম করে বাড়ে, তাহলে শিক্ষকের ওজন কত। এইভাবে তো সবাই করায়। 34 জন ছাত্রের গড় ওজন 42, তাই টোটাল কত হলো, এটা একটা বার করলা। এখন যদি শিক্ষকের ওজন যোগ করো, তাহলে 34 কেজি 400 গ্রাম হবে, তাহলে 34.4 কে আবার তুমি কি করবা, 43, একজন বাড়লে 43 দিয়ে গুণ করবা, দিয়ে এখান থেকে এটা বাদ দিবা। কেন, এটাতে টাইম লাগছে কি লাগছে না সেটা আমাকে বলো। গুণটা করতে তোমার টাইম লাগবে, হয়তো তুমি বুঝতে খুব ভালো মাথায় ঢুকছে, স্যার কিন্তু 59, একটু যদি স্যার অ্যাপ্রোচ অ্যাপ্লাই করো। 59.5, 59.5, 59.5 গ্রাম, 59.5 কেজি, 59.5 কেজি। হ্যাঁ, তুই ইকো করছিস কেন? 59 শুনতে পাচ্ছেন? হ্যালো, চেক চেক, 1 হ্যাঁ 2 3 শুনতে মাইক পাচ্ছি। টেস্টিং। ও আচ্ছা, আমি 59.5। ভুল লিখেছি ভাই, আমি ভুল লিখেছি, এটা জন ছিল, এইটা বাড়বে, এটা 42.4 হবে, 35 করতে। বিয়াল্লিশ। ভুল লিখেছিলাম, কারণ
এখানে তো 34 জন আছে। একটু ভুলে গেছে, আমি 500 ধরে লিখছি, দাঁড়ান দাঁড়ান, কেজি 500 ধরে হয়ে গেছে ওটা। বেশ, কম দেখো হবে ওটা। এবার আমি বলি কি করতে হবে। বলো নতুন অ্যাভারেজ কত, আমাকে মুখে মুখে বলো। 42 নতুন 400। হ্যাঁ, ভেরি গুড। আগে 42 ছিল, এখন 400 বেড়েছে, তাহলে 42.4 কেজি ডাইরেক্ট লিখলাম। এটা কি নিউ অ্যাভারেজ, 56 কেজি, নিউ অ্যাভারেজ হয়ে 56 গেল। কেজি। ঠিক আছে, এইবার 100 গ্রাম বলো বেড়ে উপর কত জনের বেড়েছে, 34 জনের। তাহলে 34 জনের যদি 400 গ্রাম করে বাড়ে, কত বাড়লো? 13 কেজি 600। 13 কেজি 13.6। 600, মানে 13.6 এত বাড়লো। তাহলে এর সাথে ডাইরেক্ট 13.6 যোগ করে দে ভাই। ঠিক আছে, 56। নিউ অ্যাভারেজ, তারপর তলায় লিখবি ইনক্রিজ। 6 4 10 শূন্য, হাতে থেকে 1, 3 5 রেখে 6, 4 রেখে 5, তাহলে 56 কেজি হবে উত্তর। বল এত ফাস্ট কোথায় হবে? ঠিক আছে, আগে ছিল 42, এটা হচ্ছে ওল্ড অ্যাভারেজ, তাহলে নিউ অ্যাভারেজ 400 গ্রাম বেড়েছে, সেজন্য 42.4 করলাম, তার সাথে কত যোগ করলাম, যেটা 34 জনের 400 গ্রাম বেড়েছে সেই ইনক্রিজটা যোগ করে দিলাম। তাহলে 34 জনের 4 বাড়লে কত হয়, 13.6 হয়। 13.6 যোগ করলে কত হয়, 56 কেজি। ঠিক হ্যাঁ বাবুয়া? চলো লাস্ট অঙ্ক তোমাদের সুপারিশে। হ্যাঁ, এই যে 42 কেজি বলে দিয়েছে না, 34টা, হ্যাঁ, আর 400 গ্রাম বেড়েছে। এটা তো কেজিতে আছে, কেজিকে যদি গ্রামে করিস বা গ্রামকে যদি কেজিতে করিস, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে না। মানে 400 গ্রাম মানে কি, 400 বাই 1000, এটাই তো হয়। কেজিতে যদি করিস, যে 0.4 করে দিলাম, 400 গ্রাম মানে কি 0.4 কেজি, এটা করে দিলাম। বেশ, গ্রামকে কেজিতে নিয়ে গেছি। দেখো, বলো 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 প্লিজ। बोलो बोलो बोलो, कौन बोलेगा? 710 সেকেন্ড টাইম। 42 বছর। ইয়েস, 42 বছর। 42, যারা যারা 42 বলেছে 42। খুব সুন্দর। দেখো 10টি ব্যক্তির গড় ওজন কত, 20। যদি আরো একজন ব্যক্তির বয়স যোগ করা হয়, তাহলে সবার ওজন কত বৃদ্ধি পায়, 2 করে বাড়ছে। তাহলে আগে ছিল 20, এখন বেড়ে 2 বেড়ে কত হচ্ছে, নিউ অ্যাভারেজ কত, 22। তাহলে নিউ অ্যাভারেজ এনে লিখলাম, নিউ অ্যাভারেজ কত, 22। এবার কাদের কত বয়স বেড়েছে, 10 জনের। যদি 10 জনের যদি 2 কেজি করে বাড়ে, সেটা তো এক্সট্রা বাড়লো, 10 জনের কত, 20। তাহলে 22 প্লাস 20 কত হয়, 42। তাহলে যে নতুন ব্যক্তি এসেছে, নিউ ব্যক্তি, নিউ পার্সন, নিউ পার্সনের এজ কত, 42 কেজি। এইটুকু করতে হবে, জাস্ট এইটুকু মাথায় রাখো, আর কিছুই নয়। এটা যদি করতে পারো, লাস্ট অঙ্ক 21 নাম্বার, তাহলে এই টাইপটা আজকে শেষ হয়ে যাবে, একদম শেষ করে দিলাম। হ্যাঁ, 21টা অঙ্ক করো দেখি। 10 জন ব্যক্তির গড় বয়স 24 বছর, ঠিক আছে, আর একজন ব্যক্তির বয়স যোগ করা হয়, তাহলে সবার গড় বয়স 2 বছর কমে যায়, খেয়াল রাখবা, 2 বছর কমে যায়। তাহলে নতুন অ্যাভারেজ কত, 2 যদি কমে যায় 2 মাইনাস করে দেবো, তাহলে নতুন অ্যাভারেজ কত, নিউ অ্যাভারেজ। স্যার 2 বছর, 2 বছর। 2 হ্যাঁ 2 বছর, 2 বছর। হ্যাঁ 2 স্যার বছর। ছোট ছেলেকে নিলে তো ব্যক্তি হবে। ছোট আচ্ছা, থেকে, সমমান তাহলে ব্যক্তি। 10 জনের, বলো 10 জনের কত কেজি বয়স কমলো, 2 বছর করে কমলে টোটাল কত কমবে, 10 দুগুণে 20। তাহলে যেহেতু কমেছে সেই জন্য মাইনাস করবো, তাহলে 22 থেকে 20 বাদ দিলে কত হয়, 2 ইয়ার। তাহলে নেউ যে ব্যক্তি তো ছিল না, একটা বাচ্চা ছিল, শিশু, 2 বছরের ব্যক্তি। বুঝেছো? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যদি তুমি প্র্যাকটিস করো তাহলে হবে, না হলে তোমাকে ডিটেইলডে করতে হবে। যদি তুমি ডাইরেক্ট করতে যাও, এবার 10টা ব্যক্তির গড় বয়স 24 বছর, তাহলে 10 গুণিত 24 করবা, কত হবে, 240। হ্যাঁ, নতুন একজন ব্যক্তির বয়স যোগ করা হলো, তাহলে সবার গড় বয়স 2 করে কমে গেল, তাহলে 2 করে গড় কমলে কত হবে, 22। ঠিক আছে, তাহলে 11 জনের 22 বছর করে বয়স হয়, 22 22 12 কত হয়, 242 হয়, তাই তো? তাহলে আলটিমেটলি 240 থেকে 242 হয়েছে। তাহলে নতুন যে বয়স, তার কত হয়েছে। এটা ডাটা সোজা ছিল, করতে খুব সুবিধা লাগলো। ঠিক আছে,
তা 2 বছর। এটা হচ্ছে ডিটেইলড মেথড, এটা হচ্ছে রুপি মেথড। একে কি মেথড বলা হয়? রুপি মেথড। আশা করি বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা নাই তো? চলো খাতা খুলো জিকের। ফেস্টিভ্যাল অ্যান্ড উৎসব লেখাবো। ফেস্টিভ্যাল মানে ভারতে যে যে রাজ্যে যা যা উৎসব হয় সেটা আজকে লেখাবো। বিশাল ইম্পর্টেন্ট টপিক। খাতা খুলবো আজকে। মাউন্টেন শেষ স্যার, হ্যাঁ, মাউন্টেন শেষ। মাউন্টেন মাউন্টেন শেষ হয়ে যায় না আগের দিন? না ছিল? ওটা তো কিছুটা ছিল তো লিখেছিলাম ওটা। ছিল কি ছিল না? ছিল স্যার। ভাই প্রায় শেষ। প্রায় শেষ না? প্রায় শেষ। বেশ, মাউন্টেনটা অন্য একদিন পড়াবো। বেশ, ওটা জিওগ্রাফি যেদিন পড়াবো সেদিন থেকে পড়ে অন্য একটা জিনিস করে দেবো। বেশ। চলো আজকে খাতা খুলবা এবং লিখবা যেটা হচ্ছে সেটা। বেশ, কোনো অফ করা দরকার না, ডাইরেক্ট। ঠিক আছে? আর যদি তুই এখন তো উপস্থিত আছিস, নাহলে ভাই দুটো দুটো ভিডিও হয়ে যাবে। আমি একবারে ভিডিও দেবো, যে আজকে যেটা ভিডিও বুধবারের ভিডিও দেখে নিস। ব্যাস। এটা তো শুধু তোদের জন্য, আমি তো আম পাবলিক ইউটিউবের জন্য তো ভিডিও বানাচ্ছি না, ঠিক কিনা? একদম। মাউন্টেন ভিউ। ওই তো ভাই, নাহলে গুগল ড্রাইভে আপলোড করতে গেলে 4 জিবি করে, 15 জিবি তো স্টোরেজ, 4 জিবি ওই খেয়ে নিয়েছে। ইউটিউবে ফেলে রেখে দাও, মরে যাক ধরে যাক, হোক না। আমার বাড়িতে আবার নিয়ে, হ্যাঁ বেশ। দেখো স্যার টেরা বক্স, স্যার টেরা বক্স, স্যার আমার সব করতাম ভাই ফালতু জিনিস। বেশ, টেরা বক্সে রেখে দেবেন। কোথায় যেন ছিল? আচ্ছা বেশ, চলো বার করবা। ভাই দুখানা কোশ্চেন, যদি কোনো সময় এসএসসি ভবিষ্যতে পরীক্ষা দিতে যাও, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ঠিক আছে, রাজ্যের জন্য ইম্পর্টেন্ট, আর এসএসসি তে খুবই আসে। ঠিক আছে, বেশ। চলো খাতা খুলবা, লিখবা। আগের দিনে কি পড়েছিলাম? লাস্ট দিন বায়োলজি, তাই তো? তার আগের দিন কি পড়েছিলাম? জিওগ্রাফি, তার আগের দিন জিওগ্রাফি হয়েছিল। জিওগ্রাফি পড়েছিলাম। বেশ, ঠিক আছে ভাই। লিখবা, কোশ্চিন ধরে ধরে আমরা করব, ঠিক আছে? কোন রকম ভাবে ঝামেলার কোনো দরকার নেই। চলো প্রথম কোশ্চিন, নাওখাই উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? লেখো নাওখাই। নাওখাই উৎসব ভারতে কোন রাজ্যে পালন করা হয়? ঠিক আছে, আচ্ছা। লিখবা, নাওখাই উৎসব ভারতের ওড়িশা রাজ্যে পালন করা হয়। ঠিক আছে, লিখবা নাওখাই। নাও মানে কি জানো? নাও মানে নতুন, নাও মানে নিউ বা নতুন, আর খাও মানে হচ্ছে আমরা খাইকে খাও বলি, ইট মানে খাওয়া, খাই। তাহলে নতুন যে জিনিস আমরা খাই, কখন খাই? আমরা যেটাকে নবান্ন বলি না, আমাদের নবান্ন যেটা বলি, হ্যাঁ, নবান্ন কি হয়? আমরা নতুন অন্ন যখন ঘরে আনি সেটাকে কি বলা হয়? নবান্ন, ঠিক কি না? নতুন ধান চাষের পর যেটা করি আমরা, সেরকম উড়িষ্যাতে আমাদের পাশের রাজ্যে কি হয়? নাওখাই। নাওখাইকে নতুন ফসল যেটা খাই সেটাকে নাওখাই বলা হয়। ঠিক আছে, নাওখাই ফেস্টিভ্যাল তাহলে কোন রাজ্যে পালন করা হয়? ওড়িশা। ঠিক আছে, তুই যদি ডাইরেক্ট পড়ে মুখস্থ করিস, জিন্দেগিতে মুখস্থ থাকবে না। ঠিক আছে, আচ্ছা। এই যে দেখছো একটা করে ওড়িয়ারা এরকম করে জনজাতিরা পালন করে এই উৎসবটা, হ্যাঁ। আর লেখো, লেখো, এটি হলো একটি এগ্রিকালচার ফেস্টিভ্যাল। এগ্রিকালচার মানে কৃষি উৎসব। লিখবা, এটি হলো একটি এগ্রিকালচার ফেস্টিভ্যাল বা কৃষি উৎসব। লিখবা, এটি হলো একটি কৃষি উৎসব যা পশ্চিম উড়িষ্যায় পালন করা হয়। যা পশ্চিম উড়িষ্যায় পালন করা হয়। ওয়েস্টার্ন উড়িষ্যা, ওয়েস্টার্ন উড়িষ্যা, পশ্চিম উড়িষ্যাতে পালন করা হয়। ঠিক আছে, এইবার উড়িষ্যার আরো কয়েকটা ফেস্টিভ্যালের নাম তুমি মনে রাখো। প্রথমে লিখবা রথ যাত্রা। রথ যাত্রা সবাই জানো, রথ যাত্রা।
এখনকার দিনে পরীক্ষায় না ভাই আর্ট অ্যান্ড কালচার থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, আর্ট অ্যান্ড কালচার, তাহলে সেই জন্য আমাদের আর্ট অ্যান্ড কালচার খুব ভালো করে পড়তে হবে। আর্ট অ্যান্ড কালচার মানে কি, ভারতের শিল্প সংস্কৃতি। স্ট্যাটিক জিকের দিন অনেকটাই চলে গেছে, ঠিক আছে। দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হতো, এই যে আমাদের আলাউদ্দিন খিলজি, এই সমস্ত কোশ্চেন আর আসে না ভাই, ঠিক আছে। আর্ট অ্যান্ড কালচার একটু ভালো কোশ্চেন তোমাকে পড়তে হবে। তাহলে লিখবা যে, হ্যাঁ লিখবা যে রথযাত্রা কোথায় পালন করে সবাই জানো? রথযাত্রায় কি কি ভগবান থাকে সবাই জানো তো? বলরাম, সুভদ্রা, আর একটা কি জগন্নাথ। তিনজন ভগবান থেকে ওটা পালন করে। তারপর লিখবা রাজপ্রভা, লিখবা রাজপ্রভা, সবকটা ওড়িশার ফেস্টিভ্যাল। হ্যাঁ, রাজপ্রভা। তারপর লিখবা কোণার্ক উৎসব বা কোণার্ক ফেস্টিভ্যাল। আর এটা হলো নবকলবর, নবকলবর, ঠিক আছে, নবকলবর, ঠিক আছে, নবকলবর। তাহলে নবকলবর, রথযাত্রা, রাজপ্রভা, কোণার্ক ফেস্টিভ্যাল সব কোথায় পালন করা হয়? তুমি বলবে স্যার আমাদের উড়িষ্যা রাজ্যে। আমাদের কোথায় পালন করা হয়? উড়িষ্যা রাজ্যে পালন করা হয়। ঠিক আছে ভাই, বোঝা যাচ্ছে তো? বেশ, 1 মিনিট দাঁড়াও, আমাকে একটু টাইম দিবা, 1 মিনিট দাঁড়াবো তোমার। বেশ। সবার আধার কার্ড গুলো আপডেট করে নেবা, হ্যাঁ ভাই। 14 তারিখ লাস্ট ডেট রয়েছে। যার যার মানে আমাদের যেটা যেটা আপলোড করতে হবে, মানে পিন করতে হবে ওর সাথে, সেগুলো সেগুলো পিন করে দেবে। ঠিক আছে ভাই? বেশ। আবার আবার সে হয় না প্রতি বছর একটা ঝামেলা প্যান কার্ডের সাথে, এর সাথে প্রতি বছর একটা করে লেঙ্গুল লাগিয়ে দেয়। হ্যাঁ আমার তো সব করা আছে, আবার করতে হবে? হ্যাঁ রে ভাই, ওইটাই। স্যার, স্যার, হ্যাঁ ভাই। স্যার, হ্যাঁ ভাই। স্যার বলছি ওই মেয়েদের একটা বেরিয়েছে দেখলাম, এস আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ওটা 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 কি মানে অনলি সায়েন্স ক্যান্ডিডেটদের জন্য ইন্ডিয়ান নেভি? কিসের জন্য এসএসসি? এস এসএসআর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান নেভি। এসএসআর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়াবা। হ্যাঁ, আমি একটা পিডিএফ খুঁজছি, যদি পেয়ে যায় খুব ভালো হবে। পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। আরে ভাই, ফেস্টিভ্যাল এপিএস। বেশ, 1 সেকেন্ড দাঁড়াও, এখানে আর একটু কয়টা জিনিস লেখাতে হবে, সেই জন্য আমি লেখাতে চাইছি। হ্যাঁ ভাই, বেশ। পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে ভাই ফেস্টিভ্যাল থেকে, ভাই তুই কল্পনা করতে পারবি না। হুম 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 হুম। হ্যাঁ, তাহলে নৌখায় লিখলা। বেশ, এবার লিখবা রাজপ্রভার তলায় একটু হেডিং করে লিখবা রাজপ্রভা, ঠিক আছে। লিখবা রাজপ্রভা হলো একটি কৃষি উৎসব। ডিটেলসে জানতে হবে, ওরা কোশ্চেন এরকম করে না যে রাজপ্রভা কোন রাজ্যের, এগুলো 2 বছর আগে করতো। এখন বলছে রাজপ্রভা ক প্রকারের হয়, এরকম কোশ্চেন। জিকে এই জন্য এসএসসি এর কঠিন থেকে যায়, বুঝলি ভাই? বেশ, লিখবা রাজপ্রভা উৎসব হলো একটি কৃষি উৎসব। এটি 3 দিন ধরে পালন করা হয়। লিখবা এটি 3 দিন ধরে পালন করা হয়। কদিন পালন করা হয়? এবার 3 দিন যাবত পালন করা হয়। লিখবা 3 দিন বাবদ পালন করা হয়, 3 দিন। লিখবা প্রথম দিনকে বলা হয় পয়লা রাজা। কি বলা হয়? পয়লা রাজা, ঠিক আছে। দ্বিতীয় দিনকে বলা হয়, দ্বিতীয় দিনকে বলা হয় রাজা সংক্রান্তি, ঠিক আছে। দ্বিতীয় দিনকে বলা হবে রাজা সংক্রান্তি, রাজা সংক্রান্তি। আর তৃতীয় দিনকে বলা হয় বাসি রাজা। কি বলা হবে?
বাসি, আমরা যেটা বলি না বাসি, খাবার বাসি হয়ে যায়, তৃতীয় দিনকে বলা হয় বাসি রাজা। ঠিক আছে, ঠিক আছে ভাই, বেশ। কার কার বোরিং লাগছে এই ক্লাসটা? হ্যাঁ, এতজন ছেলে পেলে ছিল, হ্যাঁ, এগুলো কি পরীক্ষায় আসবে না? স্যার রাকেশ বলছিল বোরিং লাগছে, আমার মেসেজ করছে ভালো লাগছে না। না স্যার, এই ক্লাসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। বেশ, চলো নেক্সট, নেক্সট কোয়েশ্চেন লিখবা। নদী উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? লিখবা, নদী উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? নদী উৎসব। দেখো, নদী উৎসব ভারতের কোন রাজ্যে পালন করে? নদী উৎসব লিখবা নিউ দিল্লি। ঠিক আছে, নদী উৎসব ভারতে কোন রাজ্যে পালন করা হয়? লিখবা নিউ দিল্লি। লিখবা যমুনা নদীর তীরে পালন করা হয়। যমুনা নদীর তীরে পালন করা হয়। ঠিক আছে, আচ্ছা, লিখবা এক্সট্রা ফ্যাক্ট, দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। লিখবা দিল্লি শহর কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। লিখেছ? আচ্ছা, এক্সট্রা ফ্যাক্টে লিখলাম। তাহলে নদী উৎসব কত হয়? দিল্লিতে হয়। তা দিল্লি, দিল্লির পাশে যেহেতু অবস্থিত যমুনা নদীর তীরে, তাহলে দিল্লিতেই হবে। এই যে ছবি দেখতে পাচ্ছ, এটাতে যমুনা উৎসব। নেক্সট লিখবা ওনাম। ওনাম উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? লিখবা, এক সেকেন্ড দাঁড়াও ভাই। দেখো, ওনাম উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? লিখবা কেরালা। লিখবা ওনাম উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? লিখবা কেরালা। লিখেছো? ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। লিখবা ওনাম 10 দিন ধরে পালন করা একটি কৃষি উৎসব। ঠিক আছে, ওনাম 10 দিন ধরে পালন করা একটি কি উৎসব? কৃষি উৎসব। এটি প্রতি বছর সেপ্টেম্বর মাসে পালন করা হয়। কি মাসে পালন করা হয়? প্রতি বছর সেপ্টেম্বর মাসে পালন করা হয়। ঠিক আছে, ঠিক আছে, বেশ। আচ্ছা, এবার কেরালার আর দুটো উৎসবের ব্যাপারে লিখে রাখো। কেরালা, এবার বিশু, BISHU, বিশু। এবার বিশু, BISHU, বিশু। লিখবা কেরালার নতুন বছরকে বিশু বলা হয়। লিখবা কেরালার নতুন বছরকে বিশু বলা হয়। ঠিক আছে, মানে কেরালা আমাদের যেমনি হয় না নববর্ষ, সেরকম কেরালার নতুন বছরকে কি বলা হয়? বিশু। স্যার এটার নাম না এমনি উৎসব পালিত হয়? হ্যাঁ, উৎসবে, এগুলো সব একটা উৎসবে, নতুন বছরে। ঠিক আছে, আমরা যদি নববর্ষ পালন করি সেরকম আমরা বিশু পালন করি। ঠিক আছে, আচ্ছা বিশু। আচ্ছা, এই দুটো লিখে রাখো কেরালার ব্যাপারে। এখন আবার যখন আসবো আবার কেরালার ব্যাপারে দুদিন লিখবো। ঠিক আছে, এটা মনে রাখবি। ওনাম কতদিন হয়? 10 দিন ধরে হয়। এটা পরীক্ষায় এসছে অনেকবার। তারপর লিখবা বাঙ্গাস ভ্যালি ফেস্টিভ্যাল ভারতে কোন রাজ্যে পালন করা হয়? বাঙ্গাস ভ্যালি ফেস্টিভ্যাল ভারতে ওয়েস্ট কোন বেঙ্গল, রাজ্যে পালন করা হয়? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। লিখবা জম্মু অ্যান্ড কাশ্মীর। লিখবা বাঙ্গাস ভ্যালি ফেস্টিভ্যাল ভারতে কোন রাজ্যে পালন করা হয়? বাঙ্গাস, বাংলাটা কি হবে? BANGUS, বয়াকার ইয়তে বয় আকার দ্বন্দ্ব স। বাঙ্গাস ভ্যালি বই যে ফলা একা লই দীর্ঘি। ঠিক আছে, বাঙ্গাস ভ্যালি উৎসব ভারতে কোন রাজ্যে পালন করা হয়?
লিখবা জম্মু কাশ্মীর। মানে ভ্যালি কাকে বলে জানিস তো? দুটো পর্বতের মাঝখানে যে জায়গাটা আছে সেটাকে বলা হয় উপত্যকা বা ভ্যালি। এই ভ্যালিতে জম্মু কাশ্মীরের লোকেরা, মানে জায়গাটার নামই হচ্ছে বাঙ্গাস, জম্মু কাশ্মীরের লোকেরা পালন করে। হ্যাঁ, এটা এখানকার যে তোর মানে গভর্নর আছে জম্মু কাশ্মীরের মনোজ সিনহা, তারই উদ্যোগে এটা পালন করা হয়। লিখবা। এবার জম্মু কাশ্মীরের দুটো উৎসবের ব্যাপারে লিখে রাখবা। প্রথমে লিখবা টিউলিপ ফেস্টিভ্যাল, টিউ টি ইউআই TUILIP, টিউলিপ। টিউলিপ হচ্ছে একটা ফুলের নাম, ঠিক আছে ভাই? টিউলিপ ফেস্টিভ্যাল লিখবা, টিউলিপ ফেস্টিভ্যাল, TUILIP, টিউলিপ ফেস্টিভ্যাল লিখবা। ইহা জম্মু কাশ্মীরের শ্রীনগরে পালন করা হয়। ঠিক আছে, ইহা জম্মু কাশ্মীরের লিখবা শ্রীনগরে পালন করা হয়। লিখবা এশিয়ার সব থেকে বড় টিউলিপ ফুলের বাগান, এশিয়ার সব থেকে বড় টিউলিপ ফুলের বাগান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, এশিয়ার সব থেকে বড়। জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে পালন করা হয়। মানে শ্রীনগর একটা জায়গা নাম না, জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে পালন করা হয়। ঠিক আছে, তারপরে লিখবা ইহা এশিয়ার সব থেকে বড় টিউলিপ বাগান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন কাশ্মীরে পালন করা হয়। কি বললি ইন্দিরা গান্ধী? ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, পরীক্ষায় আসবে ভাই। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন মানে শুধু এখানে টিউলিপ ফুলই হয়। ঠিক আছে, টিউলিপ ফুল দেখেছিস মনে হয়, হলুদ হলুদ হয়, এরকম থোকা থোকা গোলাপের মতো সবুজ সবুজ ডান্ডা থাকে, দেখেছিস? ক্যালেন্ডারে ফ্যালেন্ডারে দেখবি খুব থাকে টিউলিপ ফুল। আচ্ছা তোদেরকে আমি দেখাচ্ছি যদি দেখতে পারিস তো। এটা কি কাশ্মীরে অবস্থিত? এই যে গার্ডেন দেখতে পাচ্ছিস টিউলিপ ইন্দিরা ফুল? গান্ধী গার্ডেন, ইন্দিরা আমার গান্ধী গার্ডেন হ্যাঁ, ইন্দিরা গান্ধী কি, ইন্দিরা গান্ধী কি মেমোরিয়াল না গার্ডেন? মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, এশিয়ার সব থেকে বড় টিউলিপ ফুলের বাগান এটা। ঠিক আছে, তারপর লিখবা জম্মু কাশ্মীরে আর একটা উৎসবের নাম লিখবা, যার নাম হচ্ছে শিকারা। লেখো SHIKARA, শিকারা, শিকারা ফেস্টিভ্যাল। হ্যাঁ, এটা তো ফেস্টিভ্যাল। শিকারা কাকে বলে জানো? দেখবো জম্মু কাশ্মীরে না ডাল বলে একটা ঝিল আছে, ডাল ঝিল। সেই ঝিলে না এরকম নৌকা চলে। ঠিক আছে, দেখেছো তো? অনেকে যারা জম্মু কাশ্মীর ঘুরতে যায় দেখবে এরকম নৌকা চলে। হ্যাঁ, এরকম নৌকা হ্যাঁ ভাই চলে। দেখেছি। এই নৌকাগুলোকে কি বলা হয়? শিকারা বলা হয়। ঠিক আছে, তাহলে ডাল ঝিলের ওপর শিকারা উৎসব পালন করা হয়, এটুকু লিখবা। ডাল ঝিলের ওপর শিকারা উৎসব পালন করা হয়। কোথায় হবে? জম্মু কাশ্মীরে, ডাল ঝিলের ওপর। ঠিক আছে, ডাল ঝিলের ওপর শিকারা উৎসব পালন করা হয়। লিখবা। এটা এখন স্কিপ করি এই কোশ্চেনটা। তারপর লিখবা আদিপুরেখু ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে পালন করা হয়? আদিপুরেখু, দেখো আদিপুরেখু ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে পালন করা হয়? আদিপুরেখু। এগুলো মনে রাখা কঠিন ভাই, রিভাইজ না করলে মনে থাকবে না। আদিপুরেখু, ঠিক আছে, ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? লিখবো তামিলনাড়ু। এটা হচ্ছে মনসুন ফেস্টিভ্যাল, মানে বর্ষাকালে এটা পালন করা হয়। আদিপুরেখু। ঠিক আছে, আদিপুরেখু। এবার তামিলনাড়ুর কয়েকটা আলাদা ফেস্টিভ্যালের নাম লিখবা। 1 নম্বর দিয়ে লিখবা থাই পুসাম, THAI, থাই পুসাম, PUSAM, থাই পুসাম। থাই পুসাম কোথাকার? তামিলনাড়ুর। ঠিক আছে, তা দিয়ে তামিল, তা দিয়ে থাই, মনে রাখবি থাই পুসাম।
ঠিক আছে? আচ্ছা, তারপর লিখবে নাট্যাঞ্জলি, 2 নম্বরে লিখবে নাট্যাঞ্জলি, NATYANJALI, নাট্যাঞ্জলি। ঠিক আছে? নাট্যাঞ্জলি। 3 নম্বরে লিখবা চিথিরাই, চিথিরাই ত্রিভুজা, লেখো চিথিরাই, CHITHIRAI, চিথিরাই ত্রিভুজা। নাম খুব উদ্ভট ভাই, THIRUVUZA, চিথিরাই ত্রিভুজা। এই কটা। ঠিক আছে? থাইপুসাম, নাট্যাঞ্জলি আর চিথিরাই ত্রিভুজা, এই কটা কোথায় পালন করা হয়? তোমার তামিলনাড়ুতে। এগুলো সব তামিলনাড়ুর ফেস্টিভ্যাল। ত্রিভুজা নাকি ওই বানানটা বলো একবার। আরেকবার বলি, চিথিরাই, CHITHIRAI, চিথিরাই থিরুভুজা, THIRUVIZHA। কঠিন বানান মনে রাখবা। সাউথের সব নামে উদ্ভট হয়, আমাদের জন্য 2 উদ্ভট। নম্বর ঠিকভাবে বলে দেন না, 2 তিন নম্বরটা নম্বরটা কি? বলছেন? হ্যাঁ, আরেকবার 2 বলবো। নম্বরটা কি? 2 নম্বরটা কোনটা একবার কি প্রথম বলবো? থেকে বললেন না। থাইপুসাম, 2 নম্বর। হ্যাঁ, নাট্যাঞ্জলি, নাট্যাঞ্জলি। এটা মানে নাট্যাঞ্জলিতে কি হয় জানিস? নাট্যাঞ্জলি। হ্যাঁ, ভগবান যে শিব আছেন, ওই শিবের পুজো করা হয় নৃত্যের সাথে সাথে, নাট্যাঞ্জলি। ঠিক আছে? লর্ড শিবা। ঠিক আছে? আর চিথিরাই ত্রিভুজা হচ্ছে তোমার হচ্ছে মাদুরাইতে হয়, চিথিরাই ত্রিভুজা, CHITHIRAI, চিথিরাই ত্রিভুজা, THIRUVIZA। ঠিক আছে? মনে রাখবা চিথিরাই ত্রিভুজা, অত মানাত্ম পরীক্ষায় আসবে না, মনে রাখবে চিথিরাই ত্রিভুজা, আদি পুরেক্ষ, এগুলো সব কোথাকার? তামিলনাড়ুর ফেস্টিভ্যাল। তারপর লিখবা পালখি উৎসব ভারতে কোন রাজ্যে পালন করা হয়? পালখি, PALKHI, পালখি। লিখবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যে পালখি উৎসব পালন করা হয়। দেখো মহারাষ্ট্রের আর কয়েকটা উৎসবের নাম লিখে রাখবে। 1 নম্বরে লিখবা গুডি পাড়বা, GUDI, গুডি, PADWA, গুডি পাওয়া। ঠিক আছে? গুডি পাওয়া কি জানো? গুড় নাই, আর পাওয়া মানে হচ্ছে মানে নিমের পাতার পকোড়া বানানো হয়, গুড় দিয়ে খায়, গুড়ি পাওয়া। এটা কখন পালন করা হয়? মানে যেটা মহারাষ্ট্রের নিউ ইয়ার, মানে যখন নতুন বর্ষ হয়, নিউ ইয়ার, তখন পালন করা হয় গুড়ি পাড়বা। ঠিক আছে? 2 নম্বর নেবা খান্ডোবা, KHN, খান, DOBA, খান্ডোবা ফেস্টিভ্যাল। ঠিক আছে? খান্ডোবা। এই দুটোই পরীক্ষায় এসছে অলরেডি, 10-12 বার করে এসছে, গুড়ি পাড়বা আর খান্ডোবা। ঠিক আছে? গুড়ি পাড়বা, খান্ডোবা আর পালকি, এই কথা কোথায় পালন করা হয়? তোমার মহারাষ্ট্র। ওকে ভাই? খণ্ড বানানটা একটু বলে দেন। খান্ডোবা কি বললাম? KHN বানানটা বলে দেবো, KHAN, খান, DOBA, ডোবা, খান্ডোবা। ঠিক হ্যাঁ? তারপর লিখবা পোঙ্গাল ভারতের কোন রাজ্যে পালন করা হয়? পোঙ্গাল, PONGAL, পোঙ্গাল। বলো তো, রিভাইজ করাই। বলো, নওখাই কোন রাজ্যে পালন করা হয়? নওখাই, কে বলবে? নওখাই, উড়িষ্যা। 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 উড়িষ্যা, ভেরি গুড। তারপর বলো তো, আমাদের শিকারা যে নদী, মানে যে ঝিলের উপর পালন করে, কোন জম্মু রাজ্যে? কাশ্মীর। জম্মু কাশ্মীর। তারপরে বলো আমাকে, টিউলিপ উৎসব ভারতে কোন রাজ্যে পালন করা হয়? টিউলিপ, জম্মু জম্মু কাশ্মীর। কাশ্মীর। জম্মু ভেরি গুড। তারপরে বলো আমাকে যে আদিপুরেখু, আদিপুরেখু কোন রাজ্যে পালন করা হয়? তামিলনাড়ু। 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 ওইখানেই লিখবা, বা পাশে আর একটা পয়েন্টে লিখবা পোঙ্গাল। দেখো, পোঙ্গাল উৎসব ভারতে কোন রাজ্যে পালন করা হয়? লিখবা আমাদের তামিলনাড়ুতে, পোঙ্গাল। লিখবা পোঙ্গালের 4টে দিনের নাম। লিখবা প্রথমে, ফার্স্ট ডে কে কি বলা হয়? ভোগী পোঙ্গাল। পরীক্ষায় কোশ্চেন এসেছে জানিস কিভাবে? পোঙ্গালের দ্বিতীয় দিনের নাম কি? এরকম করে এসছে। নাহলে না পড়লে তো জিকে তো কঠিনই থাকবে।
সেজন্য জিকে আমাদের এই দিকটা একটু ওয়েটেজ দিতে হবে ভাই। দেখবা ফার্স্ট ডে এর নাম ভোগী পোঙ্গাল, সেকেন্ড ডে এর নাম সূর্যা পোঙ্গাল, থার্ড ডে মাট্টু পোঙ্গাল, আর ফোর্থ ডে পুন্নাম পোঙ্গাল। ঠিক আছে, ভোগী, সূর্যা, মাট্টু, পুন্নাম, চারটে পরপর, BSMK। ঠিক আছে, ভোগী, সূর্যা, মাট্টু, পুন্নাম, ভোগী, সূর্যা, মাট্টু, পুন্নাম। এটা পোঙ্গালের 4 দিনের ফেস্টিভ্যাল, মানে 4 দিন ধরে হয়। 4 দিনের কি কি নাম? ভোগী, সূর্যা, মাট্টু, পুন্নাম। শাশ্বত মাইক একটু কাটে কেটে আসছে, এটা বন্ধ কর। কি এটা কান্নম? এরপরে লিখবা, হ্যাঁ, ফোর্থ ডেটা কুন্নাম, কি বলছেন? কান্নম, কান্নম, পুন্নম। কুন্নাম। আর একটা বিশাল ইম্পর্টেন্ট উৎসব তামিলনাড়ু, লিখবা জালাইকাট্টু। নাম শুনেছো, এটা সিনেমাও আছে, অস্কারের জন্য নমিনেশন হয়েছিল। জালাইকাট্টু ভারতের। জালাইকাট্টু, কেউ কান্টারা দেখেছিস? কান্টারা মুভি, কান্টারা দেখেছি দেখেছিস? স্যার। কান্টারা দেখেছিস নিশ্চয়। কান্টারার প্রথম সিনে দেখবি গরু নিয়ে তার পেছনে একটা কাদার জায়গায় ছুটছে, দেখেছিস? হ্যাঁ দেখেছিস? হ্যাঁ এরকম গরু, সিংওয়ালা গরু ছিল, তার পেছনে গরুর লেজ ধরে গরুকে ছোটাচ্ছে, তার পেছনে তাড়া করছে একটা লোক, তার পেছনে পেছনে করছে। ছিল। ওই যে উৎসবটাকে, এটাকে বলা হয় কি, জালাইকাট্টু। কি বলা হয়? জালিকাট্টু। এই দুটো রাজ্যে আলাদা আলাদা নাম। তামিলনাড়ুতে কি বলা হয়? জালাইকাট্টু। দেখছি না, পারফর্ম ডিউরিং পোঙ্গাল। পোঙ্গালের সময় থেকে আনন্দ হিসাবে পালন করা হয়। বুল ফাইট উইথ পিপল, মানুষের সাথে পিপলের বুল ফাইট মানে ষাঁড়ের যুদ্ধ বা গরুর যুদ্ধকে এটাকে জালাইকাট্টু বলা হয়। ঠিক আছে, অনেকবার পরীক্ষা এসেছে জালাইকাট্টু কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ু। পোঙ্গালের সময় পালন করা হয়। পোঙ্গালে কটা দিন? 4টে দিন, ভোগী, সূর্যা, মাট্টু, পুন্নাম। আশা করি সবাই রেল দিবা, রেলে TCS কোশ্চিন বানাবে। ঠিক আছে, তখন এই কোশ্চিন গুলোর মহত্বটা বুঝতে পারবা। ঠিক আছে ভাই, রাজ্য সরকারের কটা চাকরি আছে? মমতা চাকরি দিয়ে কেড়ে নিচ্ছে। যদি আমি সেন্ট্রালে একটা চাকরি পাই, ঠিক আছে, তাহলে একটা আলাদাই সোয়াগ হবে জীবনে। সেই সোয়াগটাকে মেনটেন রাখতে গেলে মুখস্থ করতে হবে ভাই। কেন দিচ্ছে, কি হবে লাভ, এই সমস্ত ভেবে লাভ নাই, নাম্বারটাই ফ্যাক্ট। ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন লিখবা। হুইচ স্টেট সেলিব্রেট রাজা? এটা তোমাদের লিখেছি, রাজা প্রভা একটু আগে লিখালাম না, রাজা প্রভা 3 দিন হয়। হ্যাঁ, বাসি রাজা, হ্যাঁ, ভোগী রাজা, বাসি রাজা, এখানে রাজা, উড়িষ্যা এটা তো, হলো ইয়ে। রাজা উৎসব কোন রাজ্যে পালন করা হবে? উড়িষ্যা উড়িষ্যা। ওড়িশা। হ্যাঁ, 3 দিন, উড়িষ্যা। 3 দিন ধরে ফেস্টিভ্যাল চলে। টাইপ গুলোও লিখালাম, 3 দিন ধরে মনে রাখবা। পয়লা রাজা, রাজা সংক্রান্তি, আর হ্যাঁ, বাসি রাজা। পয়লা রাজা, প্রথম দিনটা পয়লা, দ্বিতীয় দিনটা রাজা সংক্রান্তি, তৃতীয় দিনটা কি হবে? বাসি রাজা, মানে পুরাতন হয়ে গেল সেজন্য বাসি রাজা। ঠিক আছে, তাহলে 3টে এইভাবে মনে রাখবা। আমি আরেকটু রিভাইজ করে দিই কি কি পড়লাম আজকে। প্রথম থেকে একবার রিভাইজ করে দিলে খুব তাড়াতাড়ি ভালো করে মনে থাকে, আর তুমি বাড়িতে একবার দুবার পড়ে নিবা। পরের দিন আমার এই সিলাইটা যতদিন না শেষ না হবে ততদিন এটাই চলবে, কন্টিনিউয়েশন। ঠিক আছে ভাই? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, তুমি কোনো রকম ভাবে ইগনোর করতে পারো না। বেশ, প্রথম কোশ্চেন আমাদের কি ছিল একবার মনে করে নাও, ছবি দেখলে তত বেশি মনে থাকবে। দেখো, নওখাই, নওখাই মানে কি? নতুন ফসল খাওয়াকে নওখাই বলা হয়। কোন রাজ্যে পালন করা হয়? ওড়িশা। ওড়িশাতে আর কি কি বললাম? রথযাত্রা পালন করা হয় বলরাম সুভদ্রা আর দেবতা জগন্নাথকে উদ্দেশ্য করে। ঠিক আছে, আচ্ছা, রাজা প্রভা 3 দিন ধরে হয়। পয়লা রাজা, রাজা প্রভা আর বাসি রাজা। কোণার্ক, কোণার্ক কি বলতো? সূর্য মন্দিরে যে হয় না, কোণার্ক সান টেম্পল, ওইখানে পালন করা হয়। আর নবকলবর, এগুলো সব কটা কোথায়? সব কটা কোথায় তোমার? মানে উড়িষ্যা। উড়িষ্যা। আর এখানে আর একটা উৎসব লিখে রাখবি, দাল খায়, দাল কে খায়, মনে পড়ে গেল আমার, নামটা লিখে রাখ। নাও খায়, দাল খায়, খাই খাই, সব কোথায়? সব উড়িষ্যা। দাল খায় লিখে রাখবা, ডাল কে খায়, দাল খায়, সব কোথায়? উড়িষ্যায়। আর একবার রিভাইজ করে নিবা। নদী উৎসব বলো তো, তুমি বলো, নদী উৎসব কোথায় পালন করা হয়? নিউ দিল্লি, যমুনা নদীর তীরে। ওনাম কোথায় পালন করা হয়? ওনাম কেরালা, নতুন বছরকে কেরালা বলা হয়। ঠিক আছে, তারপরে বলো, বাঙ্গাস ভ্যালি কোথায় পালন করা হয়? জম্মু কাশ্মীর। টিউলিপ উৎসব, শিকারা উৎসব সব কোথায় পালন করা হয়? জম্মু কাশ্মীর। এটা আমি এখন লেখাইনি। তারপরে কি বললাম? আদিপুরেখু কোথায়? তামিলনাড়ু। তামিলনাড়ুর আরো 3টে কি লেখালাম? থাইপুসাম, নাট্যাঞ্জলি আর তিথেরাই ত্রিভুজা। তারপরে কি লেখালাম?
পালখি কোথায়? মহারাষ্ট্র। মহারাষ্ট্র আর দুটো উৎসব কি লিখলাম? একটা হচ্ছে গুড়ি পাড়বা, যেটা নতুন বছর পালন করা হয়, গুড় দিয়ে নিম পাতা খাওয়াকে গুড়ি পাড়বা বলা হয়। আর একটা হচ্ছে খান্ডবা, ঠিক আছে? আচ্ছা, দুটোই নতুন বছর, ঠিক আছে? তারপর পোঙ্গাল। পোঙ্গাল কোথায়? তামিলনাড়ু। পোঙ্গালের সাথে তামিলনাড়ু। আর কি কি বললাম? একটা হচ্ছে ভোগী আদি আগে বলেছি, জালিকাট্টু পোঙ্গাল, বুল ফাইটিং করতে হয়। আচ্ছা, পোঙ্গাল কদিনের হয়? 4 দিনের। ভোগী, সুরিয়া, মাট্টু আর পুন্নাম, বাস। আর তারপর লাস্ট করলাম কি? রাজা পড়বা, যেটা আগে পড়েছিলাম আমরা। কোথায় হয়? ওড়িশাতে 3 দিন ধরে চলে, ঠিক আছে? এইভাবে পড়লে বিশাল ভালো করে তোমার ক্যাপচারাইজেশন হবে, তোমার মনেও থাকবে, ঠিক আছে? যারা এসএসসি এমটিএস দিবা তারা নিশ্চয়ই এখান থেকে অনেক কোশ্চেন পাবা, হ্যাঁ, আশা করি। আর যে কোনো পরীক্ষাতে এগুলা বিশাল ইম্পর্টেন্ট এখনকার দিনে হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে? তুমি যদি মানিয়ে নিতে পারো তবে তুমি কম্পিটিশনে থাকবা। আর যদি ভাবো সেই এই বাবর কোন যুদ্ধে, পানিপথের যুদ্ধ কত সালে করেছিল, 1526, ওই পড়ে নিজের জিকে করে রাখবা, তাহলে ভাই তুমি কম্পিটিশনের বাইরে, ঠিক আছে ভাই? সেই জন্য এগুলো নতুন ভাবে তোমাকে পড়ে মরতেই হবে, আপডেট থাকতে হবে পরীক্ষা। চলো বলো। হ্যালো, হুম, বলছি স্যার ওই গ্রুপে যেটা দিয়েছেন ওই ইয়েতে, ওই ডাউটে, ওই যেটা নতুন ইয়েতে, ওটা ওই নাচ ওই নৃত্যগুলো সব ওখানে আছে তো? কোথায় ভাই? ওই তো একটা সেই গ্রুপে দেখলাম দিয়েছেন আপনি। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে না নৃত্য কোথায় নাই, নৃত্য ওগুলা নৃত্যের সঙ্গে কারা সম্পর্কিত সেটা দিয়েছি। ও তাই আছে বলছি স্যার। আগের দিনকার পড়াগুলো দিয়ে ওঠেন না, আগের দিনে কি পড়া ছিল? আগের দিনে বায়ো। মাউন্টেন, হ্যাঁ, মাউন্টেনটা যেটা ওটা আমাদের ধরা হয়নি, পড়া ছিল। ভাই মাউন্টেনের 14 লেখা 14 কোশ্চেন লেখানো হয়েছে। ভাই আগের দিন মাউন্টেন 4টে কোশ্চেন লিখেছিলেন। 4টের মতো অনেক সাব কোশ্চেনও ছিল মনে হয়। হ্যাঁ ভাই, মানে ওই 20-25টা হবে। 20-25টা হবে, আচ্ছা বেশ ঠিক আছে। তিনটারও question ছিল। বেশ ঠিক আছে, একবার রিভাইজ করে নেবা, পরের দিন ধরবা, হ্যাঁ? মাউন্টেন যেদিন পড়াবো ওকে সেদিন স্যার, তো আচ্ছা করি। ঠিক আছে, আসি স্যার। চলো বেশ ভাই, টাটা, চলো। চলুন স্যার। হুম। হ্যাঁ, আসি।